তোমার কিছু বলা লাগবে না, আমি শেয়ার করছি তো। সাউন্ড আচ্ছা এখন হয় নাই তো। আচ্ছা, কি অবস্থা সবার? আজকে তোমাদের সাথে কয়েকদিন পর দেখা হইলো, তাই না? তো লাস্টে দেখা হয়েছিল কবে? বুধবারে। এরপরে আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার। তো তোমাদের যে অধ্যায়টা আজকে পড়ানো হবে সেই অধ্যায়টার নাম কি বলো তো? আজকে যে অধ্যায়টা পড়ানো হবে সেই অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের পরিপাক ও শোষণ। ঠিক আছে? কোন অধ্যায়টা? পরিপাক ও শোষণ। তো চলো আমরা শুরুতে দেখে নিব, একটু কোশ্চেন অ্যানালাইসিস দেখে নিই। কোশ্চেন অ্যানালাইসিস দেখার পর আমাদের কি করতে হবে? আমরা কি করবো এখন? কোশ্চেন অ্যানালাইসিস দেখবো। ঠিক আছে? কোশ্চেন অ্যানালাইসিস দেখবো এখন আমরা। এই কোশ্চেন অ্যানালাইসিস দেখার পর, আচ্ছা সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো সবাই। তো চলো আমরা আর দেরি না করি, আমরা প্রথমে কোশ্চেন অ্যানালাইসিসের যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে দেখো কোন কোন টপিক থেকে কতবার প্রশ্ন আসছে। তোমাদের পৌষ্টিকতন্ত্রের যে বিভিন্ন অংশ আছে, এই পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ থেকে তোমাদের এ পর্যন্ত প্রশ্ন আসছে কতবার বলো তো? পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ, পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন যে অংশ আছে এইখান থেকে তোমাদের কোশ্চেন আসছে এ পর্যন্ত কয়বার? দেখো পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ থেকে আসছে কোশ্চেন মাত্র 3বার। ঠিক আছে? বিগত 10 বছরের কোশ্চেন আসছে কয়বার? মাত্র 3বার। এরপর তোমাদের যদি বলি যে খাদ্যের পরিপাক প্রণালী যেটা আছে, খাদ্যের পরিপাক প্রণালী, এই পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই জিনিসগুলো যা আছে এইখান থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার? এখান থেকে কোশ্চেন আসছে 9বার। কতবার আসছে? মাত্র 9বার আসছে। মাত্র না, আসলে অনেকবারই আসছে, 9বার। ঠিক আছে? এরপর যদি বলি তোমাদের পরিপাক গ্রন্থি যেটা আছে, পরিপাক গ্রন্থি থেকে কয়বার আসছে? পরিপাক গ্রন্থি থেকে আসছে তোমার কয়বার? 9বার। পরিপাক গ্রন্থি কয়টা? পরিপাক গ্রন্থি হচ্ছে তোমার 5টা। কি কি? যকৃৎ, ক্ষুদ্রান্ত, যকৃৎ, অগ্নাশয়, তারপর লালা গ্রন্থি, পাকস্থলী, আন্তরিক গ্রন্থি। ঠিক আছে? এই জিনিসগুলো যা আছে এইগুলা তোমাদের মাথায় রাখতে হবে। এই যে ওভারঅল এই আলোচনা থেকে আসছে কয়বার? 9বার। এরপরে পরিপাকে বিভিন্ন হরমোন, স্নায়ুতন্ত্র, এই হরমোন ও স্নায়ুতন্ত্রের যে ভূমিকা আছে, এরপরে তোমার কি আছে বলতো? এরপরে তোমার হচ্ছে খাদ্যবস্তুর শোষণ আছে, যেটা তোমার কোথায় ঘটে? বৃহদন্ত্রে ঘটে। এখান থেকে কোশ্চেন আসছে কয়বার? এখান থেকে কোশ্চেন আসছে 7বার। তো এখন আমরা কি করব? এই কোশ্চেনগুলো সলভ করবো। তো তোমরা দেখেই বুঝতেছো যে তোমাদের কোন জিনিসটা ইম্পর্টেন্ট নিতে হবে। এই যে পরিপাক গ্রন্থি যা আছে, এই পরিপাক গ্রন্থির মধ্যে সবচেয়ে বেশি জোর দিতে হবে যকৃৎ যা আছে, এই যকৃতের অংশে তোমার কি করতে হবে? বেশি জোর দিতে হবে, কারণ এখান থেকে দেখা যায় বিভিন্ন প্রক্রিয়া ঘটে, এই প্রক্রিয়াগুলো থেকে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আসেই। আর পরিপাক প্রণালী যেটা আছে, পরিপাক প্রণালীর বিভিন্ন অংশের দৈর্ঘ্য কত, কোন অংশ থেকে কোন হরমোন বা কোন ধরনের কি রিলিজ হয়, এই জিনিসগুলো আছে, এইখান থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার? 9বার। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেরি না করি, আমরা কোশ্চেন অ্যানালাইসিস বা কোশ্চেন সলভ শুরু করে দিই। দেখো এখানে যেটা বলছে, প্রথম প্রশ্ন যেটা আছে, আনসার করবা সবাই। কেউ বলতে পারবে এটা? মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মিটার? মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মিটার? কেউ বলতে পারবে এটা? দেখি কেউ পারো কিনা। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মিটার? আনসার করো দেখি সবাই। 8 থেকে 10 মিটার, 4 থেকে 6 মিটার, 6 থেকে 7 মিটার, নাকি 10 থেকে 12 মিটার? কোনটা হবে আনসার? কেউ বলতে পারবা? মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? আচ্ছা, পৌষ্টিক নালী কোনটুকু? মাথায় রাখবা, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। মুখ থেকে কোন পর্যন্ত? পায়ু পর্যন্ত বিস্তৃত যে সামগ্রিক নালীটা আছে, যেটার মাধ্যমে আমাদের খাদ্যবস্তু কি করি? আমরা খাদ্যবস্তু গলৎকরণ করি বা খাদ্যবস্তু গ্রহণ করি, এবং খাদ্যবস্তু ডাইজেশন ঘটে বা খাদ্যবস্তু ভেঙে কি করে? বিভিন্ন ধরনের ক্ষুদ্র উপাদানে পরিণত হয়। সেটাই হচ্ছে আমার কি বলতো? সেটাই হচ্ছে আমার পরিপাক প্রণালী বা পরিপাক নালী। এখন এই পরিপাক নালী যেটা আছে, এটার আরেকটা নাম কি? পৌষ্টিক নালীও বলি আমরা। ঠিক আছে? এখন এই পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 8 থেকে, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, এবং এটা কত মিটার? 8 থেকে 10 মিটার। 8 থেকে 10 মিটার। অর্থাৎ আনসার কত? আনসার হচ্ছে এ নাম্বারটা। হ্যাঁ, এই যে আব্দুল্লাহ আল নাফি, তারপর মেহেদি হাসান রাজ, ওরা কিন্তু অলরেডি আনসার করছে। ঠিক আছে? অর্থাৎ কত? পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 থেকে 10 মিটার। ঠিক আছে? এখন চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটি? কেউ বলতে পারবে এটা? মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটা? পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটা? কেউ বলতে পারবা? মানুষের যে পৌষ্টিকতন্ত্র আছে এটার দীর্ঘতম অংশ কোনটা? মানুষের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটা? দেখি এটা কেউ বলতে পারো কিনা। 2 এর সি।
অনেকেই বলতেছে 2 এর কত, 2 এর হচ্ছে সি নাম্বারটা, অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটা, এখানে আছে গলবিল, অন্ননালী, ক্ষুদ্রান্ত্র নাকি বৃহদন্ত্র। তো অনেকেই আনসার করতেছে কোনটা, ক্ষুদ্রান্ত্র, যেমন আব্দুল্লাহ নাফি বলছে, তাহমিনা আক্তার শাম্মী বলছে, তারপর হচ্ছে রাজ বলছে, ওরা তিনজনে কিন্তু বলছে অলরেডি। কোনটা বলছে বলতো, ক্ষুদ্রান্ত্র বলছে। ঠিক আছে, তো চলো আমরা একটু এখন দেখে নিব যে কোনটা আসলে সবচেয়ে দীর্ঘ। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে বলি প্রথমেই, গলবিল যেটা আছে, এই গলবিলের দৈর্ঘ্য কত, গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। 12 দশমিক কত সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, গলবিলের দৈর্ঘ্য কত, গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। এরপর যদি বলি অন্ননালী যেটা আছে, এই অন্ননালীর দৈর্ঘ্য কত, এই অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার। কত এটা, কত, 23 থেকে, আমি বলছে, তারপর হচ্ছে রাজ বলছে, ওরা তিনজনে কিন্তু বলছে। সরি, আসলে ফোনটা একটু প্রবলেম করতেছে, বারবার অটোমেটিক্যালি সাউন্ড অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসলে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে ভেজার ফলে একটু ঝামেলা হয়ে গেছে ফোনে। ঠিক আছে, বৃষ্টিতে ভেজার ফলে কি হয়েছে, ঝামেলা হয়েছে, সো যার জন্য হচ্ছে ফোন মাঝে মধ্যে একটু অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে সাউন্ড। আচ্ছা দেখো, অন্ননালী যেটা আছে, অন্ননালী হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার, এটা মাথায় রাখবা, 23 থেকে 25 সেন্টিমিটার। এরপর যদি বলি ক্ষুদ্রান্ত যেটা আছে, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। কত, 6 থেকে 7 মিটার। আর বৃহদন্ত যেটা আছে, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, এই যে এই ইনফরমেশনগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর গলবিল কয়টা অংশে বিভক্ত, গলবিল হচ্ছে 3টা অংশে বিভক্ত, মুখ গলবিল, সরগলবিল, আর কোনটা, নাসা গলবিল। ঠিক আছে, বৃষ্টিতে ভেজার ফলে কি হয়েছে, ঝামেলা হয়েছে। আচ্ছা, তো এটা কোনটা হবে আনসার, তার মানে এই যে ক্ষুদ্রান্ত যে আছে, এই ক্ষুদ্রান্ত, গলবিল কয়টা অংশে বিভক্ত, গলবিল 3টা অংশে বিভক্ত। এটা হচ্ছে মুখ গলবিল, মুখ গলবিল, সরগলবিল, আরেকটা কোনটা, নাসা গলবিল। এই যে এই 3টা অংশে বিভক্ত। গলবিল কয়টা অংশে বিভক্ত, গলবিল হচ্ছে 3টা অংশে বিভক্ত, মুখ গলবিল, সরগলবিল, আর কোনটা, নাসা গলবিল। এই যে এই ইনফরমেশনগুলো তোমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে। এখন চলো আমরা যাব, এখন আমরা দেখবো মানবদেহের পুষ্টি গ্রন্থি নয় কোনটি, মানবদেহের পুষ্টি গ্রন্থি নয় কোনটি, কেউ বলতে পারবা মানবদেহের পুষ্টি গ্রন্থি নয় কোনটা, যকৃৎ, অগ্নাশয়, যকৃৎ, অগ্নাশয়, লালা গ্রন্থি নাকি থাইরয়েড গ্রন্থি, কোনটি পুষ্টি গ্রন্থি নয়, কে বলতে পারে, পুষ্টি গ্রন্থি কয়টা, সরগলবিল, আরেকটা কোনটা, নাসা গলবিল। মানবদেহের পৌষ্টিক গ্রন্থি নয় কোনটি, যকৃৎ, অগ্নাশয়, লালা গ্রন্থি নাকি থাইরয়েড গ্রন্থি। তোমাদের যদি এরকম প্রশ্ন আসে কখনো, তাহলে তোমরা কোনটা আনসার করবা। দেখো মাথায় রাখবা, মানবদেহের পৌষ্টিক গ্রন্থি কয়টা, 5টা। পৌষ্টিক গ্রন্থি কয়টি, 5টি। ঠিক আছে, পৌষ্টিক গ্রন্থি কয়টি, 5টি। কি কি, তোমার এখানে যকৃৎ আছে, অগ্নাশয় আছে, লালা গ্রন্থি আছে, এই 3টাই হচ্ছে তোমার কি, পৌষ্টিক গ্রন্থি। এবং সেই সাথে কি আছে বলতো, সেই সাথে হচ্ছে পাকস্থলী এবং আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে, এই যে তোমার যে এই জিনিসগুলো আছে, এইগুলো তোমাদের একটু কি করতে হবে বলতো, মাথায় রাখতে হবে। পাকস্থলী থেকে মূলত কি হয় বলতো, পাকস্থলী না লিখে তুমি আরেকটা জিনিস কি করো, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। মূলত পাকস্থলীর প্রাচীরে যেটা থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি, আর ক্ষুদ্রান্ত্র বা ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কি, আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে, এই যে এখন আনসার তাহলে কোনটা হবে, মানবদেহের পৌষ্টিক গ্রন্থি নয় কোনটা, তার মানে এই যে থাইরয়েড যে গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থি এটা কি নয়, এটা হচ্ছে মানবদেহের কোনো কি নয়, পৌষ্টিক গ্রন্থি নয়। ঠিক আছে, এই থাইরয়েড গ্রন্থি কি নয়, মানবদেহের কোনো পৌষ্টিক গ্রন্থি নয়। হ্যাঁ, অলরেডি এই যে মেরিনা পারভিন কাকুলি, তারপর আতকি আফরোজ, এরপরে তামিম হোসেন, সরি ইকবাল হোসেন সজীব, তারপর কে, তোমার হচ্ছে শাহরিয়া মিম, ওরা সবাই দেখি আনসার করে ফেলছে অলরেডি। মাঝখানে কয়েকজন ছিল না, আবার কয়েকদিন দেখতাম যে ওরা কমেন্ট করতো না, এখন কি জন্য কমেন্ট করতো না আল্লাহ জানে, বাট আজকে আবার দেখছি যে অনেকেই কমেন্ট করতেছে। যাই হোক, তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো, একটা খাদ্য তুমি গলৎকরণ করছো, এই গলৎকরণের পর পাকস্থলীতে খাদ্য কত ঘন্টা কাল অবস্থান করে, কত ঘন্টা কাল অবস্থান করে, গলৎকরণের পর খাদ্য কত ঘন্টা কাল অবস্থান করে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আজমল সার্জন আছে, এই আজমল স্যার যিনি আছেন, উনি হচ্ছে উনার বইতে 2 দিন পর পর চেঞ্জ করে, উনার হচ্ছে মুড সুইং হয় প্রচুর, তো উনার মুড সুইং হয় অনেকটা হচ্ছে মানে স্যার হচ্ছে 2 দিন পর পর দেখা যায় যে সে নতুন হচ্ছে
ইনফরমেশন অ্যাড করে। তো এই জিনিসগুলা খুবই বিভ্রান্তকর একটা মানে পরিস্থিতি তৈরি হয় কাদের জন্য, যেসব স্টুডেন্ট ধরো যে প্রতি বছর নতুন বই অ্যাফোর্ড করতে পারে না এইসব স্টুডেন্টের জন্য। কারণ উনি প্রতি বছর বই যখন আপডেট করে বা এক বছরে 2টা করে বই আপডেট করে, তো এক একটা বইয়ের দাম প্রায় 450-500 টাকা। তো একটা স্টুডেন্ট যদি বছরে 2বার করে তার বই কিনে, তাহলে বাকি বইগুলা কিনবে কখন বা আদার্স জিনিসগুলো কিনবে কখন? এই জিনিসটা খুবই খারাপ লাগে আমার কাছে, বাট কিছু করার নাই, এখন বাংলাদেশের সিস্টেম সবাই চায় লাভ করতে, তো যার জন্য আর কি উনি এই কাজটা করে থাকে যেন ওনার বইটা বেশি সেল হয়। না হলে তো গত বছরের বই দেখে মানে আমাদের বেলায় কেমন ছিল, আমাদের বেলায় ছিল আমরা দেখা যেত যে আমাদের সিনিয়রদের বই নিয়ে আমরা পড়তে পারতাম, কিন্তু এখন দেখা যায় সিনিয়রদের বই নিলে নতুন বইয়ের সাথে ইনফরমেশন মিলে না, এইগুলা নিয়ে অনেক ঝামেলা হয়। তো যাই হোক, দেখি 4 নাম্বার কি আনসার করে, 2 থেকে 6 ঘন্টা। আচ্ছা, নতুন বই অনুসারে কতটুকু? নতুন বই অনুসারে নতুন বই এই অনুসারে হচ্ছে 4 থেকে 9 ঘন্টা। 4 থেকে কয় ঘন্টা? 9 ঘন্টা। কি অনুসারে? নতুন বই অনুসারে। এই যে এটা মাথায় রাখবা, 4 থেকে কয় ঘন্টা? 9 ঘন্টা। তো গলৎকরণের পর পাকস্থলীতে খাদ্য কত ঘন্টা অবস্থান করে? এইটা হচ্ছে তোমার পুরনো বই যেটা ছিল, এই পুরনো বই অনুসারে হচ্ছে 2 থেকে 6 ঘন্টা। বাট যদি তুমি নতুন বই অনুসারে যাও, নতুন বই অনুসারে হচ্ছে 4 থেকে 9 ঘন্টা। সো এইটা বা অপশনে এটা লিখে নাও, 4 থেকে কয় ঘন্টা? 4 থেকে 9 ঘন্টা। এই জিনিসটা লিখে নাও, কারণ তোমার যদি প্রশ্ন হয় এখন হবে নতুন বই থেকে, আর যদি পুরনো প্রশ্ন রিপিট হয় তাহলে আনসার এটা দিয়ে দিবা। যদি নতুন প্রশ্ন হয় তাহলে অপশনে এইটা থাকবে, আর এইটা অপশনে থাকলে তখন এইটা লাগাবা। ঠিক আছে, এইভাবে আনসার করতে হবে। হ্যাঁ, আচ্ছা চলো এখন আমরা দেখবো কোনটা। এখন আমরা পরের প্রশ্নটা যাব। মুখ গহ্বরে কোন ধরনের খাবারের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ঘটে? আমিষ, স্নেহ, শর্করা, সব কয়টা? কোন ধরনের খাবারের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ঘটে? মুখ গহ্বরে কোন ধরনের খাবারের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ঘটে? এটা কেউ বলতে পারবা? হ্যাঁ, আমি তো 4 থেকে 9 ঘন্টাই বললাম। ঠিক আছে, দেখো মুখ গহ্বরে কোন ধরনের খাবারের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ঘটে। বাট তোমাদের এই প্রশ্নটা আগে দেখতে হবে। এইটা তোমাদের 23-24 সেশনে যে প্রশ্নটা আসছে, 23-24 সেশনের প্রশ্নটা তুমি যদি ঘাটাঘাটি করো, এটা প্রায় 2 বছর আগের কাহিনী, বা এক বছর আগে, মানে তোমার হচ্ছে গত বছরের দেখা যায় যে শুরুর দিকে পরীক্ষাটা নিচ্ছে। তো গত বছরের শুরুর দিকে যদি গত বছরের শুরুর দিকে না, 23-24 সেশন কবে গেল? আচ্ছা হ্যাঁ, গত বছরের শুরুর দিকে পরীক্ষা হয়েছে। তো গত বছরের শুরুর দিকে যে বই থেকে প্রশ্ন হয়েছে সেটা তারও 2 বছর আগের বই। সো নতুন বই যেটা আছে, গত বছরের বইয়ে নতুন অ্যাড করছে 4 থেকে 9 ঘন্টা, বাট তার আগের বইয়ে ছিল কোনটা? তার আগের ভার্সনের বইয়ে ছিল হচ্ছে তোমার 2 থেকে 6 ঘন্টা। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। মুখ গহ্বরে কোন ধরনের খাবারের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ঘটে? তোমরা সবাই জানো কোন ধরনের খাবারের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ঘটে মুখ গহ্বরে, কোন ধরনের খাবারের? আচ্ছা, তাহমিনা আক্তার, শাম্মী, মেহেদী হাসান রাজ, ভাইয়া তোমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমিষ না, মূলত শর্করা। ঠিক আছে, কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে মুখ গহ্বরে? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। কেন? কারণ লালা গ্রন্থি থেকে নিঃসৃত যে রস আছে তার নাম কি? লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম কি? লালা রস। এই লালা রসে কি থাকে? টায়ালিন ও মল্টেস থাকে। টায়ালিন ও মল্টেস। ঠিক আছে, এই যে টায়ালিন ও মল্টেস যে আছে, এই টায়ালিন ও মল্টেস এরা কি করে? এরা হচ্ছে কাকে পরিপাক করে জানো? এরা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। কাকে পরিপাক করে? শর্করা জাতীয় খাদ্য, শর্করা বা কার্বোহাইড্রেট বা CHO। ঠিক আছে, এই শর্করা বা কার্বোহাইড্রেট বা CHO একে কি করে? পরিপাক করে। যার জন্য মুখ গহ্বরে খাদ্যবস্তুর কি ঘটে? রাসায়নিক পরিপাক ঘটে বা যান্ত্রিক পরিপাক ঘটে। ঠিক আছে ভাইয়ারা, এখন তোমাদের এইখানে বলি, সেলিভার এই টায়ালিন যেটা আছে, এই টায়ালিনকে আবার একটা স্পেসিফিক নাম করা হয়, নামকরণ করা হয়েছে, যেটার নাম হচ্ছে সেলিভারি অ্যামাইলেস। নাম কি? সেলিভারি অ্যামাইলেস। সেলিভারি অ্যামাইলেজ। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রেখো। এই লালারসকে কি বলা হয়? লালারসের মধ্যে যে টায়ালিন ও মল্টেস থাকে, এই টায়ালিনকে কি বলি আমরা? সেলিভারি অ্যামাইলেজ বলে থাকি। ঠিক আছে, তা আনসার কোনটা হবে? আনসার হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। কোথায় ঘটে? তোমার মুখ গহ্বরে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় শর্করাকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? স্টার্চ ও গ্লাইকোজেন যা আছে, এই স্টার্চ ও গ্লাইকোজেনকে তোমার মল্টোজে পরিণত করে কে? মল্টেস, সুক্রেস, ল্যাকটেস নাকি অ্যামাইলেস? কোন এনজাইম?
ঠিক আছে, দেখি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এনজাইমের নামের শেষে থাকবে কি এস, এবং যেমন এখানে সুক্রেজ আছে, যে এই সুক্রেজ কাজ করবে কার উপর? মল্টেজ কাজ করবে কার উপর? মল্টেজ কাজ করবে মল্টোজের উপর। অর্থাৎ মল্টেজ এইখানে কাজ করতে পারবে না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু মল্টোজে পরিণত করছে তার মানে মল্টেজ এনজাইম কাজ করবে না। ভাইয়া, এটা ভুল। তোমাদের মাথায় রাখতে হবে, স্টার্চ ও গ্লাইকোজেনকে মূলত ভাঙবে একজন, ভাঙার পরে যখন সেটা মল্টোজে পরিণত হবে, সেই মল্টোজকে আবার ভাঙবে কে? তোমার এই মল্টেজ এনজাইম। এবং মল্টোজকে ভেঙে তোমার কি করবে? সরল শর্করা যেটা আছে, এই সরল শর্করায় রূপান্তরিত করবে। ঠিক আছে, এই যে অলরেডি কিন্তু মেহেদী হাসান রাজ এ আনসার করে ফেলছে। আমি যেটা বললাম যে এই জিনিসগুলো কিন্তু সচেতন ভাবে আনসার করতে হবে। সুক্রেজ কার উপর কাজ করবে? সুক্রেজ কাজ করবে তোমার সুক্রোজের উপর। সুক্রেজ কাজ করবে কার উপর? সুক্রোজ যা আছে, এই সুক্রোজ কোথায় থাকে? সুক্রোজ যা আছে, এই সুক্রোজ হচ্ছে তোমার নরমালি গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত। ল্যাকটেজ কাজ কার উপর কাজ করবে? ল্যাকটেজ হচ্ছে তোমার দুধের শর্করা, ল্যাকটোজের উপর কাজ করবে। এই ল্যাকটোজ শর্করাটা পৃথিবীতে একমাত্র দুধেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তো এই দুধের শর্করা, ল্যাকটোজ বা দুধের চিনি বা দুধের শর্করা, দুধের চিনি বা দুধের শর্করা, ঠিক আছে, এই ল্যাকটেজটা কোথায় পাওয়া যায়? ল্যাকটেজ কার উপর কাজ করবে? তোমার ল্যাকটোজের উপর কাজ করবে। আর ল্যাকটোজ কোন এনজাইম? ল্যাকটোজ হচ্ছে তোমার একটা শর্করা। ল্যাকটেজ এনজাইমটা যে আছে, সেই ল্যাকটেজ এনজাইম কাজ করবে ল্যাকটোজের উপর। আর ল্যাকটোজ কিসের শর্করা? দুধের শর্করা। কারণ ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? একমাত্র দুধের মধ্যে পাওয়া যায়, আর কোথাও কিন্তু পাওয়া যায় না। তো বাকি রইল কি? অ্যামাইলেজ। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এই অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে তোমার বড় বা বৃহৎ আকারের, অর্থাৎ স্টার্চ ও গ্লাইকোজেন। এই স্টার্চ ও গ্লাইকোজেন যা আছে, এই স্টার্চ ও গ্লাইকোজেনের মধ্যে তোমার কি থাকে? অ্যামাইলোজ থাকে। অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ ও কি থাকে? অ্যামাইলোপেকটিন থাকে। এই অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিনের সমন্বয়ে মূলত কি? স্টার্চ ও গ্লাইকোজেন গঠিত। ঠিক আছে, তোমাদের ওই যে কোষ শ্বসনের যে অধ্যায়টা আছে না, এই কোষ শ্বসনের ভাই পিডিএফ দেওয়া হয়েছে ক্লাসের, তোমাদেরকে মেনশন দেওয়া হয় এভরিওয়ান, তখন তোমরা কোনো রেসপন্স করো না। ক্লাসের গ্রুপে চেক করো, গ্রুপে এভরিওয়ান দিয়ে মেনশন দেওয়া হয়েছে তোমাদের জন্য ক্লাসের পিডিএফ। যে কয়টা বাকি ছিল মোটামুটি সবগুলাই দেওয়ার ট্রাই করা হইতেছে। আচ্ছা, স্টার্চ ও গ্লাইকোজেন যেটা আছে সেটা কি? অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, এই অ্যামাইলোজ ও কি অ্যামাইলোপেকটিন দ্বারা গঠিত কে? এই স্টার্চ ও গ্লাইকোজেন। যেহেতু স্টার্চ ও গ্লাইকোজেনের মধ্যে অ্যামাইলোজ আছে, তার মানে এর উপর কোন এনজাইম কাজ করবে? অ্যামাইলেজ এনজাইম কাজ করবে। কোন এনজাইম? অ্যামাইলেজ এনজাইম কাজ করবে। ফলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ মূলত হচ্ছে কি করবে? স্টার্চ ও গ্লাইকোজেনকে ভাঙবে এবং ভেঙে কিসে পরিণত করবে? মল্টোজে পরিণত করবে। আর মল্টোজের উপর কে কাজ করবে? মল্টেজ কাজ করবে। ঠিক আছে, তারপরে মল্টোজের উপর মল্টেজ কাজ করে মল্টোজকে ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। এই জিনিসগুলোই জাস্ট মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা চলো, এরপরে পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটি? টায়ালিন, পেপসিন, ট্রিপসিন, সুক্রেজ। কোন এনজাইম? তোমাদেরকে একটা কথা বলি, ম্যাক্সিমাম এনজাইম যা আছে, ম্যাক্সিমাম এনজাইম রিলিজ হয় কোথা থেকে বলো তো? ম্যাক্সিমাম এনজাইম রিলিজ হয় হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত থেকে। আর পাকস্থলী এবং লালা গ্রন্থি যা আছে, এইগুলা থেকে তোমার কিছু পরিমাণ এনজাইম নিঃসৃত হয়। তো তোমার যদি প্রশ্ন আসে যে পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটি, দেখি কেউ বলতে পারো কিনা। টায়ালিন, পেপসিন, ট্রিপসিন নাকি সুক্রেজ? কোন এনজাইম? আচ্ছা, মাথায় রাখবা পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম। পাকস্থলী থেকে নিঃসৃত কি? এনজাইম। আবার কেউ বললো না যে এগুলা থেকে হরমোন নিঃসৃত হয়। হরমোন নিঃসৃত হয় নর্মালি গ্রন্থি থেকে। ঠিক আছে, কোনো পাকস্থলীর প্রাচীর বা কোষ থেকে নিঃসৃত হয় না ওইভাবে। দেখো এখানে কি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কি কি? তোমার রেনিন ও পেপসিন। ঠিক আছে, পেপসিন ও রেনিন, পেপসিন ও রেনিন, এবং দুইটাই কোন অবস্থায় থাকে? যেমন পেপসিন নিষ্ক্রিয় পেপসিনোজেন রূপে ক্ষরিত হয়, আর রেনিন যেটা আছে সেটা কি? নিষ্ক্রিয় প্রোরেনিন হিসেবে ক্ষরিত হয়। পরবর্তীতে পাকস্থলীর এই সিএল যে আছে, এই সিএল এর সংস্পর্শে এসে নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়, আর প্রোরেনিন যেটা আছে, এই প্রোরেনিন সক্রিয় রেনিনে রূপান্তরিত হয়। এবং পেপসিন তোমার কি করে? এই পেপসিন আর রেনিন যেটা আছে, এরা হচ্ছে মূলত কার উপর কাজ করে? এরা হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের উপর কাজ করে। আমিষ জাতীয় খাদ্যের উপর কাজ করে। ঠিক আছে, আর সেই সাথে মাথায় রাখবা পাকস্থলীতে নিঃসৃত এনজাইম যেটা আছে, এইখানে তোমার
গ্যাস্ট্রিক লাইপেজ নামক এক ধরনের এনজাইম আছে। গ্যাস্ট্রিক লাইপেজ এটা কি করবে? এটা হচ্ছে দুধের মানে তোমার হচ্ছে মাখন যা আছে, অর্থাৎ দুধ থেকে তৈরি যে মাখন আছে, এই মাখনের চর্বির উপর কাজ করবে। কার উপর কাজ করবে? মাখনের চর্বি। এটা আর কার উপর কাজ করবে না, মাখনের চর্বি। এই মাখনের চর্বির উপর কাজ করবে। কে করবে? এই গ্যাস্ট্রিক লাইপেজ যে আছে, এই গ্যাস্ট্রিক লাইপেজ কার উপর? মাখনের চর্বির উপর। আর পেপসিন ও রেনিন যেটা আছে সেটা হচ্ছে আমিষের উপর। অর্থাৎ রেনিন দুগ্ধ আমিষ, কেজিন যে আছে না, তোমরা ক্যাজিন বা কেসিন পড়ছো না? ক্যাজিন দুধের মধ্যে যে আমিষ থাকে, তোমার ইয়ের মধ্যে আছে যে আলফা আলফা গামা কাপ্পা, এই টাইপের যে ক্যাজিন গুলো আছে না, আলফা ক্যাজিন, তারপর বিটা ক্যাজিন, কাপ্পা ক্যাজিন, তোমরা পঞ্চম অধ্যায়ে পড়ছো কেমিস্ট্রিতে। ওই অধ্যায়ে যে আছে ওইখানে যে ক্যাজিন প্রোটিন আছে, সেই ক্যাজিন প্রোটিন বা কেসিন প্রোটিন, বায়োলজিতে যেটা নাম বলছে কি কেসিন, ওই ক্যাজিনের উপর বা কেসিনের উপর কাজ করে সেটাকে প্যারাকেসিন বা প্যারাক্যাজিনে পরিণত করবে। ঠিক আছে? আর পেপসিন হচ্ছে আমিষ জাতীয় খাদ্যকে কি করবে? নরমালি ভাঙবে। আচ্ছা, তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে পেপসিন। যদি বলি ট্রিপসিন কোথা থেকে নিঃসৃত হয়, এই ট্রিপসিন এনজাইম যেটা আছে, এই ট্রিপসিন কোথা থেকে নিঃসৃত হয়? ট্রিপসিন, অনেকে বলবে যে ট্রিপসিন ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয়। না ভাইয়া, এটা ভুল। ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এটা হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। ঠিক আছে? এই ট্রিপসিন কোথা থেকে? ট্রিপসিন অনেকে ভাববে যে ক্ষুদ্রান্তে নিঃসৃত হয়। না, ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয় না। ট্রিপসিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে, বাট কাজ করে কোথায়? ক্ষুদ্রান্তে কাজ করে। এই জিনিসগুলোই তোমাদের কনফিউশন লাগে অনেক সময়, সো এই জিনিসগুলো মাথায় রাখো সবসময়। এই যে ক্লাস করতেছো, দেখবা যে তোমরা সহজে এই জিনিসগুলো ভুলবা না। যারা হচ্ছে ক্লাস করতেছো, তোমাদের এই প্রশ্ন বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে যদি কখনো দেয়, তোমরা পারবা। কি কারণে পারবা? কারণ তোমরা একবার শুনছো, আর শোনা কথা সবসময় বেশি মাথায় থাকে। আচ্ছা, কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? টায়ালিন, ট্রিপসিন, ল্যাকটেজ নাকি পেপসিন? কোনটা? টায়ালিন, ট্রিপসিন, ল্যাকটেজ নাকি পেপসিন? কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? দেখি কে বলতে পারে কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম। কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? না, জেইউডি তে রিটেন থাকে না, জেইউডি তে রিটেন থাকে না। ঠিক আছে? আচ্ছা, কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? টায়ালিন, ট্রিপসিন, ল্যাকটেজ নাকি পেপসিন? দেখি কেউ আনসার করতে পারো কিনা এটা। যদিও 90% স্টুডেন্ট এটা ভুল করার চান্স আছে, 90% স্টুডেন্ট এটা ভুল করার চান্স আছে, আমি বলে দিলাম। তোমরা অনেক সময় এটা ভুল করার চান্স আছে। ঢাকায় আসবা 100% সঠিক, বাট এসে দেখবা যে তোমার মার্কস কমে গেছে, তখন বলবে যে ভাই কিরকম করে এটা কমলো, আমি বুঝলাম না। এরকম হয়ে যায়। ঠিক আছে? এইটা দেখি কে পারে। আব্দুল্লাহ নাফি ও বলছে যে 8-এর সি, অর্থাৎ তোমার কোনটা? ল্যাকটেজ। ঠিক আছে? দেখি কাটটা হয়। আনসার করো সবাই, ভুল করে শিখো। আমি চাই সবাই ভুল করো, ভুল করে তারপরে শিখো। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, পাকস্থলী থেকে শর্করা পরিপাকের কোনো এনজাইম নিঃসৃত হয় না। ঠিক আছে? এটা মাথায় রাখো। পাকস্থলী থেকে শর্করা পরিপাকের এনজাইম নিঃসৃত হয় না। শর্করা পরিপাকের কি হয় না? এনজাইম নিঃসৃত হয় না। পাকস্থলী থেকে কি হয় না? শর্করা পরিপাকের এনজাইম নিঃসৃত হয় না। জি অয়ন্তী, আসি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমার? আতকে আফরোজ ওই ভুল করছে, ওই বলতেছে ট্রিপসিন। আমি এই জন্যই বললাম এটা আনসার হবে কোনটা? ল্যাকটোজ। ঠিক আছে? ট্রিপসিন আমি কই থেকে বলছি? ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন। আমি আগের প্রশ্নেই বলে আসছি আনসার। ট্রিপসিন থেকে নিঃসৃত হরমোন? ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় থেকে যে নিঃসৃত হরমোন আছে, এই অগ্নাশয় থেকে অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম কোনটা? ট্রিপসিন। বাট কাজ করে কোনটা? এটা কাজ করে হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে, মানে ক্ষুদ্রান্তে কাজ করবে, বাট ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত এনজাইম না, বা ক্ষুদ্রান্তের এনজাইম না। এই আসছে কই থেকে? আসছে হচ্ছে অগ্নাশয় থেকে। ঠিক আছে? আসছে হচ্ছে অগ্নাশয় থেকে। ল্যাকটেজ যেটা আছে, এই ল্যাকটেজ হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হরমোন। ঠিক আছে? এই ল্যাকটেজ কোনটা? ল্যাকটেজ হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হরমোন। টায়ালিন কোনটা? টায়ালিন হচ্ছে লালারসের নিঃসৃত হরমোন। আর পেপসিন যেটা আছে, এই পেপসিন হচ্ছে পাকস্থলী থেকে নিঃসৃত হরমোন। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখতে হবে তোমাদের, যে কোনটা পাকস্থলী থেকে নিঃসৃত হরমোন, কোনটা পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম, কোনটা হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত এনজাইম, আন্তরিক রসে নিঃসৃত এনজাইম কোনটা। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। এর মধ্যে আমি কিন্তু অলরেডি তোমাদের বলে দিছি যে পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনগুলা। পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা? পেপসিন, রেনিন। সাথে আরেকটা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে জিলাটিনেস। আচ্ছা, আরেকটা লিখে দেই, জিলাটিনেস। জিলাটিনেস। ঠিক আছে? পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা? জিলাটিনেস যে আছে, এই জিলাটিনেস, রেনিন, এরা
এরা হচ্ছে কার উপর কাজ করবে, আমিষের উপর কাজ করবে। আর লিপিড পরিপাককারী এক ধরনের আছে, এনজাইম আছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। আর কোনো কিছু পাকস্থলী থেকে নিঃসৃত হয় না। বাকি যেটা আছে শর্করার পরিপাক্ত হয় না পাকস্থলীতে। তার মানে বাকি যা আছে সেটা কোথা থেকে, লালা গ্রন্থি থেকে, বা লালা গ্রন্থির লালা রসে যা আছে, এই লালা রসে থাকে কি থাকে, টায়ালিনো মল্টেজ থাকে। আর কোনো এনজাইম থাকে না। তার মানে বাকি যা আছে সব ক্ষুদ্রান্ত থেকে নয় অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম। ঠিক আছে, এখন ক্ষুদ্রান্ত থেকে বা অগ্নাশয় থেকে, এই ক্ষুদ্রান্ততে যে নিঃসৃত হয় এটা কি আন্তরিক রসে থাকে। নর্মালি আন্তরিক রসের মধ্যে এনজাইম থাকে, যেটাকে আমরা কি বলি, ক্ষুদ্রান্তের এনজাইম বলি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে একটু পর। এই জিনিসগুলো যদি আমি শিখিয়ে দিই তোমাদের, তাহলে বাকিগুলো তুমি মাথায় রাখতে পারো যে ওইগুলো হচ্ছে অগ্নাশয় থেকে হয়, ওইগুলো হচ্ছে আন্তরিক রসের এনজাইম। এইভাবে কিন্তু তোমরা মাথায় রাখতে পারবা। ঠিক আছে, আমি একটা শর্টকাট লিখে দিব পরে। চলো এরপরের প্রশ্নে যাই। রেনিন দুগ্ধ আমিষ ক্যাজিনকে কিসে পরিণত করে? প্যারাকেজিন, পেপটিন, পলিপেপটাইড নাকি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড? দেখো আমি একটু আগেই বলছি যে রেনিন দুগ্ধ আমিষ কোনটাকে, রেনিন হচ্ছে দুগ্ধ আমিষ। আচ্ছা, ওই বলছে ভাই বলছিলেন ভুল থেকে শিখবো, মানে শিখবে, তাই ও ভুল করতে ইচ্ছা করে। আচ্ছা চাপ নাই। দেখো রেনিন দুগ্ধ আমিষ ক্যাজিনকে কিসে পরিণত করে? এটা প্যারাকেজিনে পরিণত করে। আমি একটু আগেই বলে আসছি তোমাদের কথায় কথায় যে রেনিন কি করে, রেনিন হচ্ছে দুধের আমিষের উপর বা দুগ্ধ আমিষের উপর কাজ করে। যেটা দুগ্ধ আমিষ কি, ক্যাজিন আছে, এই ক্যাজিনের উপর কাজ করে। সেই ক্যাজিনকে কিসে পরিণত করে? প্যারাকেজিনে পরিণত করে। এই জিনিসটুকু মাথায় রাখবা। চলো পরবর্তী প্রশ্নে যাই আমরা। দেখো কোনটি অগ্নাশয় নিঃসৃত এনজাইম? টায়ালিন, ট্রিপসিন, পেপসিন নাকি রেনিন? কোনটা হচ্ছে অগ্নাশয় নিঃসৃত হরমোন এই এনজাইম? অগ্নাশয় নিঃসৃত এনজাইম কোনটা? অগ্নাশয় নিঃসৃত এনজাইম কোনটা? এখন দেখি কে পারে। অগ্নাশয় নিঃসৃত এনজাইম কোনটা? টায়ালিন, ট্রিপসিন, পেপসিন নাকি রেনিন? কোনটা অগ্নাশয় নিঃসৃত এনজাইম? পারবা কেউ এটা? দশ নাম্বার দেখি কে পারে এটা। 10-এর ডি, অগ্নাশয় নিঃসৃত এনজাইম। শাম্মী আক্তার, আমি একটু আগে কিন্তু বারবার বলে আসছি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনগুলা? পেপসিন, রেনিন, জিলাটিনেস। আর লিপিড পরিপাককারী এনজাইমের মধ্যে একটাই হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। ঠিক আছে, তারপরে ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত এনজাইম কোনটা? ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত এনজাইম কিন্তু ট্রিপসিনের কথা বলি নাই, ল্যাকটেজ আছে, বিভিন্ন ধরনের এনজাইম আছে, তার মধ্যে ল্যাকটেজ হচ্ছে অন্যতম। ঠিক আছে, এখন ল্যাকটেজ আছে, তারপর হচ্ছে তোমার কি বলে সুক্রেজ, মল্টেজ, আইসোমল্টেজ, অ্যামাইলেজ, এই সবগুলা হচ্ছে তোমার কি ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। এরপরে যদি বলি তোমার আমিষ পরিপাককারী এনজাইম কোনটা, সেটা হচ্ছে যেটা তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত বা আন্তরিক রসে থাকে, সেটা হচ্ছে অ্যামিনোপেপটাইডেস। আর স্নেহ পরিপাককারীর জন্য তোমার লাইপেস, তারপর হচ্ছে লেসিথিনেস, এই টাইপের বিভিন্ন এনজাইম থাকে। বাট যদি বলি যে অগ্নাশয় রস থেকে নিঃসৃত এনজাইম কোনটা, অনেকেই মনে করবা যে ট্রিপসিন হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হরমোন। না, ট্রিপসিন কোথা থেকে? এই ট্রিপসিন হচ্ছে তোমার অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম। আমি একটু আগেই বলছি, যেমন এই যে জেবিন, কথা, নাফি, আতকি আফরোজ, তারপরে হচ্ছে আব্দুল্লাহ নাফি, ওরা কিন্তু সবাই পারতেছে। সামনে একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নাকি রেনিন? এটা কে পারবে না? এটা যে না পারবে তার ধরে মানে কি বলবো, তারে কচু গাছের সাথে ঝুলায় ফাঁসি দিতে হবে। ঠিক আছে, এটা যে না পারবে, দেখি এটা বলো কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নাকি রেনিন? অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নাকি রেনিন? কোনটা লিপিড পরিপাককারী এনজাইম? দেখি কেউ বলতে পারো কিনা এটা, কোনটা লিপিড পরিপাককারী এনজাইম? এটা কিন্তু সবার পারার কথা। লিপিড পরিপাককারী এনজাইম কোনটা? কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? কোনটা? আচ্ছা, আমি এই অধ্যায়টা পড়ানোর পরে কয়েকবার পড়ছো, তাও মনে থাকে না। এই জিনিসগুলোর জন্য যে শর্টকাট গুলো দিছিলাম, এই জিনিসগুলো একটু ফলো করবা। আর আমি এই জিনিসগুলো দিয়ে দিব তোমাদের, যে মনে রাখার বিভিন্ন টেকনিক। দেখো এটা কোনটা, এটা হচ্ছে লাইপেজ। ঠিক আছে, অর্থাৎ লিপিড পরিপাককারী এনজাইম কোনটা, এটা হচ্ছে লাইপেজ। চলো পরবর্তী প্রশ্নে যাই। মানব দেহের শর্করা, আমিষ ও স্নেহদ্রব্য বিপাকের প্রধান স্থান কোনটা? পাকস্থলী, বৃহদন্ত্র, অগ্নাশয় নাকি যকৃৎ? পাকস্থলী, বৃহদন্ত্র, অগ্নাশয় নাকি যকৃৎ? দেখি এটা কেউ বলতে পারো কিনা, পাকস্থলী, বৃহদন্ত্র, অগ্নাশয় নাকি যকৃৎ? কেউ বলতে পারো কিনা? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি ভাইরা, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মানব দেহের যত ধরনের খাদ্য আছে, সব ধরনের খাদ্য
কোথায় পরিপাক হয় বলতো? ক্ষুদ্রান্ত্রে। এই যে ক্ষুদ্রান্ত্র যে আছে, এই ক্ষুদ্রান্ত্রে কি হয়? সব ধরনের খাদ্য পরিপাক, সব ধরনের খাদ্য পরিপাক। আর ক্ষুদ্রান্ত্রে যে এনজাইমগুলো খরিত হয়, সেই এনজাইমগুলো কই থেকে আসে জানো? এইখানে ক্ষুদ্রান্ত্রে যে এনজাইমগুলা, এই যে এনজাইমগুলা, যে ক্ষুদ্রান্ত্রে যে বিভিন্ন এনজাইম আছে, এই এনজাইমগুলা কোথা থেকে খরিত হয়? এই এনজাইমগুলা খরিত এনজাইমগুলা যে আছে, এই এনজাইম বা হরমোন যাই বলি না কেন আমরা, এইগুলা সবগুলা খরিত হয় হচ্ছে আন্তরিক গ্রন্থি অগ্নাশয়। আরেকটা কোনটা? যকৃৎ। বা যকৃতের মধ্যে যেটা থাকে, যকৃতের মধ্যে পিত্তথলি থাকে, বাট পিত্তথলির মধ্যে যা আছে, এই পিত্তথলির মধ্যে যা আছে অগ্নাশয়। আরেকটা কি আছে? যকৃৎ। ধরো এই যকৃতের মধ্যে কি আছে? পিত্তথলি আছে। এই পিত্তথলি থেকে পিত্তনালী যে আছে, সেই পিত্তনালী যকৃতের মাধ্যমে অ্যাম্পুলা অফ ভ্যাটার গঠন করে। এই অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে তোমার কি করে? ক্ষুদ্রান্তের ডিউডেনামে মানে এনজাইম ক্ষরণ করে, মানে সরি, পিত্তরস ক্ষরণ করে। কিন্তু এই পিত্তথলিতে কি থাকে? পিত্তরস থাকে। এই পিত্তরসে কোনো এনজাইম থাকে না, ঠিক আছে? পিত্তরস, এখানে কি থাকে না? কোনো এনজাইম থাকে না। কি থাকে? শুধু লবণ থাকে, সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টরোকলেট। এই পিত্ত লবণ যেটা আমরা বলি, এই পিত্ত লবণ হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড জাতীয় পদার্থ পরিপাকে সহযোগিতা করে। কোনো এনজাইম কি করে না? থাকে না। কোথায় থাকে না? তোমার এই পিত্ত রসে কোনো এনজাইম থাকে না। তার মানে এনজাইম কোথায় থাকে? আন্তরিক গ্রন্থিতে থাকে, আর অগ্নাশয়ে এনজাইম থাকে। তার মানে তোমার শর্করা, আমিষ ও স্নেহদ্রব্য বিপাকের প্রধান স্থান কোনটা? তোমার আনসার দেখো, ক্ষুদ্রান্ত কিন্তু নাই, বাকি আছে কি? অগ্নাশয় আছে। তার মানে অগ্নাশয়ের মাধ্যমে মূলত তোমার কি ঘটে? এই অগ্নাশয় থেকে যে এনজাইমগুলো রিলিজ হয়, সেই এনজাইমগুলো শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, তিন ধরনের খাদ্য পরিপাকের এনজাইমই ধারণ করে, ঠিক আছে? এই জন্য আনসার কোনটা? আনসার হচ্ছে অগ্নাশয়। শাহরিয়ার মিম, রাকিব সরকার, জেবিন, এক একজনের এক এক উত্তর, বাট আশা করি এরপরে আর তোমাদের এটা ভুল হবে না, ঠিক আছে? তো শর্করা, আমিষ ও স্নেহদ্রব্য বিপাকের প্রধান স্থান কোনটা? এটা আনসার কোনটা? আনসার হচ্ছে অগ্নাশয়। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে যাই। টায়ালিন কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? আমিষ, চর্বি, ফাইবার নাকি স্টার্চ? টায়ালিন কোন জাতীয় খাদ্য পরিপাকে সহযোগিতা করে? তোমরা সবাই জানো টায়ালিন কোন জাতীয় খাদ্য পরিপাকে সহযোগিতা করে বলো তো? টায়ালিন হচ্ছে তোমার কার উপর সহযোগিতা করে? টায়ালিন হচ্ছে তোমার, টায়ালিনকে আমরা কি বলি? এটাকে স্যালিভারি অ্যামাইলেজ বলি। আর স্টার্চের মধ্যে কি আছে? স্টার্চের মধ্যে অ্যামাইলোজ আছে এবং অ্যামাইলোপেকটিন আছে। তার মানে টায়ালিন যদি হয় স্যালিভারি অ্যামাইলেজ, তাহলে কার উপর কাজ করবে? অ্যামাইলোজের উপর কাজ করবে। আর অ্যামাইলোজ কার মধ্যে আছে? এই স্টার্চ ও গ্লাইকোজেন, এদের মধ্যে কি আছে? এদের মধ্যে অ্যামাইলোজ আছে ও অ্যামাইলোপেকটিন আছে। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ স্টার্চের উপর কাজ করবে, ঠিক আছে? আনসার কোনটা? আনসার হচ্ছে ডি, স্টার্চের উপর কাজ করবে। চলো এখন পরবর্তী প্রশ্নে যাই। মসৃণ পেশির কয়টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত? মসৃণ পেশির কয়টা স্তর নিয়ে পাকস্থলী গঠিত? কেউ বলতে পারবে এটা? মসৃণ পেশির কয়টা স্তর নিয়ে পাকস্থলী গঠিত? আচ্ছা, মসৃণ পেশির কয়টা স্তর নিয়ে গঠিত? হ্যাঁ, কি কি স্তর কেউ বলতে পারবা? এটা কয়টা? এটা হ্যাঁ 3টা স্তরে বিভক্ত, বাট কোন কোন স্তর নিয়ে গঠিত এটা কেউ বলতে পারবা? এটা কেউ বলতে পারবা? দেখি কেউ বলতে পারো কিনা যে কয়টা স্তরে বিভক্ত? সেটা তো সবাই পারলা, কিন্তু কোন কোন স্তরে? স্তরে দেখি কেউ বলতে পারো কিনা?
আচ্ছা দেখো, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পাকস্থলীর প্রাচীর। অনেকের মধ্যে কনফিউশন লাগতে পারে, তোমাদের একটা মাথায় রাখতে হবে, পাকস্থলীর প্রাচীর কয়টা? 5টা স্তরে বিভক্ত। পাকস্থলী প্রাচীর কয়টা স্তরে বিভক্ত? পাকস্থলী প্রাচীর 5টা স্তরে বিভক্ত। পাকস্থলী প্রাচীর 5টি স্তরে বিভক্ত। কি কি স্তর তোমার মাথায় রাখতে হবে? সেরোসা, সেরোসা, মসৃণ পেশি স্তর, মসৃণ পেশি স্তর, ঠিক আছে। এরপরে কি? সাবমিউকোসা, সাবমিউকোসা, মাসকিউলারিস মিউকোসা। আরেকটা হচ্ছে তোমার কি? মিউকোসা। এখন তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এই যে 5টা স্তরে যে বিভক্ত, এই 5টা স্তর কোন ভাবে সজ্জিত জানো? এইটা হচ্ছে বাইরে থেকে। দেখো পাকস্থলী প্রাচীর কয়টা? 5টা স্তরে বিভক্ত। এখন এটা কি? এটা হচ্ছে স্তরগুলা যা আছে সেটা কি বাইরে থেকে ভিতরের দিকে। এটা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে, পর্যায়ক্রমিক, বাইরে থেকে ভিতরে। এই যে দেখো, বাইরে থেকে ভিতরে, অর্থাৎ সবার বাইরে থাকবে সেরোসা, তার ভিতরে থাকবে মসৃণ পেশি স্তর, তার ভিতরে সাবমিউকোসা, তার ভিতরে মাসকিউলারিস মিউকোসা, আর সবার ভিতরে কি? মিউকোসা, ঠিক আছে। এখন এই মিউকোসার মধ্যে কি আছে? মিউকোসার মধ্যে মাথায় রাখবা রুগী আছে আর গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। কি আছে? রুগী। অর্থাৎ তোমার ক্ষুদ্রান্তের প্রাচীরে যেমন আঙুলের মতো প্রক্ষেপিত অংশকে কি বলা হয়? ভিলাই বলা হয়। ঠিক পাকস্থলীর প্রাচীরে যেটা আছে ওই রকম প্রক্ষেপিত অংশকে কি বলি আমরা? রুগী বলে থাকি। আর সে আছে কি? এই স্তরে আরো কি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। আর মসৃণ পেশি স্তর যে আছে, এইটার মধ্যে কয়টা স্তর আছে? এটার মধ্যে 3টি পেশি আছে। কয়টি? মসৃণ পেশি স্তর কয়টা? মসৃণ পেশি স্তর তোমার 3টা। অনুদৈর্ঘ্য, বৃত্তাকার, তির্যক, 3টি। অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য পেশি স্তর, বৃত্তাকার পেশি স্তর, আর কোনটা? তির্যক পেশি স্তর। এই যে 3 ধরনের পেশি স্তর, এই মসৃণ পেশি স্তর হচ্ছে এই 3টা নিয়ে গঠিত, ঠিক আছে। যদি বলে মসৃণ পেশির কয়টা স্তর নিয়ে পাকস্থলী গঠিত? 3টি। যদি বলে পাকস্থলীর স্তর সংখ্যা কয়টা? পাকস্থলীর স্তর 5টা। যদি বলে মসৃণ পেশির কয়টা স্তর আছে? পাকস্থলীর মধ্যে যে মসৃণ পেশি আছে সেই মসৃণ পেশির কয়টা স্তর আছে? মসৃণ পেশির 3টা স্তর, ঠিক আছে। আর যদি বলে মিউকোসার কয়টা অংশ? মিউকোসা হচ্ছে, মিউকোসার মধ্যে কি কি অবস্থিত? রুগী আর গ্যাস্ট্রিক গ্রন্থি, এটা হচ্ছে মিউকোসার মধ্যে অবস্থিত। এই জিনিসগুলো থেকে আশা করি প্রশ্ন আসলে আর কারো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, পাকস্থলীর কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়? পাকস্থলীর কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়? দেখো, অন্ননালী পাকস্থলীর একটা অংশ উন্মুক্ত হয়, পাকস্থলী যাইয়া ক্ষুদ্রান্তের একটা অংশ উন্মুক্ত হয়। তো পাকস্থলীর কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়? পাকস্থলীর কোন অংশে? এটা হচ্ছে কার্ডিয়াক প্রান্ত যেটা আছে, এই কার্ডিয়াক প্রান্তে হচ্ছে তোমার কি উন্মুক্ত হয়? এই অন্ননালী উন্মুক্ত হয়। পাকস্থলীর যে কার্ডিয়াক প্রান্ত আছে এই কার্ডিয়াক প্রান্তে কি হয়? অন্ননালী উন্মুক্ত হয়, ঠিক আছে। পাকস্থলীর কোন প্রান্তে? এই কার্ডিয়াক প্রান্ত যা আছে কার্ডিয়াক প্রান্তে অন্ননালী উন্মুক্ত হয়ে থাকে। আর পাকস্থলীর যে অংশটি ডিউডেনামে উন্মুক্ত হয়, এটা কি? এটা হচ্ছে ডিউডেনামে উন্মুক্ত হয়, তাকে কি বলবো আমরা? পাইলোরাস বলবো। ডিউডেনামে উন্মুক্ত হয়। পাকস্থলীর যে প্রান্ত ডিউডেনামে উন্মুক্ত হয় তাকে বলি পাইলোরাস। আর অন্ননালীর যে অংশ পাকস্থলীতে উন্মুক্ত হয় তাকে আমরা কি বলি? কার্ডিয়া বলি। এরপরে চলো আমরা যাবো কোনটায়? কার্ডিয়া, ফান্ডাস ও পাইলোরাস কোনটির অংশ? অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র নাকি পাকস্থলী? এটা সবাই জানো, আগের প্রশ্নেই সলভ করলাম। এটা কি? পাকস্থলীর অংশ। যে কার্ডিয়া, ফান্ডাস, তারপরে পাইলোরাস, সেই সাথে আরো কি আছে? বড় বাক, ছোট বাক, এই যে এই জিনিসগুলো যা আছে এই সবকিছুই কার অংশ? এগুলো হচ্ছে পাকস্থলীর অংশ, ঠিক আছে। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। মানব দেহের লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি? মল্টেস, সুক্রেস, ল্যাকটেস, কোনটি নয়। দেখো, মানব দেহের লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি? তুমি জানো লালা গ্রন্থি থেকে নিঃসৃত যে লালা রস আছে সেই লালা রসের মধ্যে টায়ালিন ও মল্টেস থাকে। কি থাকে? টায়ালিন ও মল্টেস। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে মল্টেস, ঠিক আছে। মল্টেস ও কোনটা? টায়ালিন, অর্থাৎ টায়ালিন ও মল্টেস থাকে। সো এই জিনিসটা কোনটা আনসার? আনসার হচ্ছে এ নাম্বারটা, অর্থাৎ মানব দেহের লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটা? তোমার মল্টেস। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা একটু।
আচ্ছা দেখো এখানে আছে আলজিবা অন্ননালীর উপর কোন ধরনের বল প্রয়োগ করে চিবানো খাদ্য শ্বাসনালীতে প্রবেশ থেকে বাধা দেয়? আলজিবা এটা কোন ধরনের বল প্রয়োগ করে? ঊর্ধ্বগামী, নিম্নগামী, সম্মুখগামী নাকি পশ্চাৎগামী? অর্থাৎ ঊর্ধ্বতালুর উপর বল প্রয়োগ করে, ঠিক আছে? ঊর্ধ্বতালুর উপর বল প্রয়োগ করে এবং বল প্রয়োগ করার ফলে খাদ্যটা আমাদের শ্বাসনালীতে কিন্তু প্রবেশ করে না। কোন ধরনের বল প্রয়োগ করে? ঊর্ধ্বগামী নাকি নিম্নগামী? দেখো তোমার যদি হয় একটা, আচ্ছা দেখি এটা কেউ আগে আনসার করতে পারো কিনা, আমি তারপরে বুঝাইতেছি। আচ্ছা এটা মূলত আলজিবা বলা যায় না, এটা হচ্ছে উপজিবা, ঠিক আছে? এটা কি এপিগ্লোটিস। আলজিবা কোনটা? আলজিবা অন্যটা। আলজিবার আমরা কি বলি? উভুলা বলি। বাট এখানে আলজিবা আর উপজিবা একই জিনিস ধরে নিছে। বাট তোমার যেটা মাথায় রাখতে হবে, ধরো তোমার কাছে একটা ঊর্ধ্বগামী, কেন? ধরো ধরো তোমার কাছে কি আছে? খাদ্যটা শ্বাসনালী পথে চলে যেতে চাচ্ছে, অন্ননালী পথ আছে। এখন শ্বাসনালীর মুখে কি আছে? শ্বাসনালীর মুখে তোমার এই যে এখানে আলজিবা বলছে, বাট মূলত থাকে কি এপিগ্লোটিস বা উপজিবা। ওইটা শ্বাসনালীর মানে শ্বাসনালীকে কি করছে? ঢেকে রাখছে। তো তোমার যদি খাদ্যটা ধরো এটা তোমার শ্বাসনালীর মানে যে ইটা আছে, এই কি বলে উপজিবাটা আছে, এখন খাদ্যটা এই পথে প্রবেশ করতে যাচ্ছে, তাহলে সে কি নিচের দিকে ঠেলে দিলে তো বা নিচের দিকে তো আর ঠেলবে না, কারণ নিচের দিকে ঠেললে তো তাহলে খাদ্যটা তো শ্বাসনালীতে প্রবেশ করলো। ফলে কি করবে সে? এই দিকে যদি শ্বাসনালী যায়, সে ঊর্ধ্বগামী একটা বল প্রয়োগ করবে, মানে উপরের দিকে বল প্রয়োগ করবে। ফলে খাদ্যটা শ্বাসনালীতে প্রবেশ না করে কোথায় প্রবেশ করবে? তোমার অন্ননালীতে প্রবেশ করবে। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে ঊর্ধ্বগামী। আনসার হচ্ছে ঊর্ধ্বগামী। হ্যাঁ, রাকিব সরকার, শাহরিয়া মিম, তারপর মৌসেন, সবাই আনসার করছে। আচ্ছা, প্রোটিওজ ও পেপটন জাতীয় আমিষগুলোকে পলিপেপটাইডে পরিণত করে কোন এনজাইম? প্রোটিওজ ও পেপটন জাতীয় আমিষগুলোকে পলিপেপটাইডে পরিণত করে কোন এনজাইম? পেপসিন, ট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস নাকি কোলাজিনেস? কোন এনজাইম? কোন এনজাইম? পেপসিন, ট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস নাকি কোলাজিনেস? প্রোটিওজ ও পেপটন জাতীয় আমিষগুলোকে পলিপেপটাইডে পরিণত করে কোন এনজাইম? প্রোটিওজ ও পেপটন। এখানে মাথায় রাখতে হবে প্রোটিওজ ও পেপটন। এটা তোমরা যদি একটু যাও, ক্ষুদ্রান্তের যে পরিপাক আছে, এই ক্ষুদ্রান্তের পরিপাকের অংশে তোমরা দেখবা ট্রিপসিন যে এনজাইমটা আছে, এই ট্রিপসিন এনজাইমের ওই জায়গাতে যা দেখবা যে প্রোটিওজ ও পেপটন জাতীয় খাদ্যকে পলিপেপটাইডে পরিণত করে কে? এই ট্রিপসিন এনজাইম, ঠিক আছে? এই ট্রিপসিন এনজাইম। জিওভা উচ্চারণ, ঠিক আছে? জিওভা উচ্চারণ তোমার লাগবে না আপাতত, তুমি আগে করো, এই জিনিসগুলো আগে ক্লিয়ার করো, তারপরে উচ্চারণ তুমি যখন চান্স পাবা তখন তুমি উচ্চারণ ভালো মতোই করতে পারবা যে কোনটা কি বুঝায়। আচ্ছা হ্যাঁ, না পেপসিন না, এটা ট্রিপসিন হবে আনসার, ঠিক আছে? এটা কোনটা হবে? আনসার হবে ট্রিপসিন। প্রোটিওজ ও পেপটন। উনিশের সবাই পেপসিন বলতেছে কেন? 1900 তো পেপসিন না, এটা ট্রিপসিন হবে, ঠিক আছে? আনসার কোনটা হবে? আনসার হবে ট্রিপসিন। সবাই মাথায় রাখো, আনসার কোনটা হবে? আনসার হবে ট্রিপসিন। কেউ ভুল করো না এইগুলা। যদিও এই টাইপের প্রশ্ন আসলে আসলে তোমাদের জন্য অনেক সময় আইডেন্টিফাই করা টাফ হয়ে যায়, কারণ কোন ধরনের খাদ্যের পরিপাক কিভাবে ঘটতেছে এত কিছু আসলে মাথায় থাকে না। তারপরেও বলবো যে না পারলে স্কিপ করে যাবা পরীক্ষার হলে, বুঝছো? কিন্তু ভুল আনসার করবা না, ভুল আনসার করলে কিন্তু নেগেটিভ মার্কিং। সো ভুল আনসার থেকে বিরত থাকবা সবাই। না পারলে তুমি কি করবা? স্কিপ করে যাবা, বাট কখনো ভুল আনসার করবা না। আচ্ছা না, পেপসিন না। নর্মালি যদি বলি আমিষ জাতীয় খাদ্য যা আছে, এই আমিষ জাতীয় খাদ্য এইটাকে পেপসিন ভাঙে, এটাকে পেপসিন ভাঙবে। পেপসিন ভেঙে কি তৈরি করবে? প্রোটিওজ ও পেপটন তৈরি করবে। এই প্রোটিওজ ও পেপটন পরবর্তীতে ক্ষুদ্রান্তে যখন যাবে, এই প্রোটিওজ ও পেপটনকে ভাঙবে কে? ট্রিপসিন। ট্রিপসিন অথবা কাইমোট্রিপসিন যা আছে, এই কাইমোট্রিপসিন এদের উপর ভাঙবে, এদেরকে ভেঙে কিসে পরিণত করবে? পলিপেপটাইডে পরিণত করবে।
এখন এই যে পলিপেপটাইড যে উৎপন্ন হইলো, এই পলিপেপটাইডের উপর কাজ করবে কে জানো? অ্যামিনো পেপটাইডেস আছে না, এই যে এই অ্যামিনো পেপটাইডেস কাজ করবে এই পলিপেপটাইডের উপর। এই যে এই অ্যামিনো পেপটাইডেস কাজ করবে পলিপেপটাইডের উপর, ঠিক আছে? এই অ্যামিনো পেপটাইডেস কাজ করবে পলিপেপটাইডের উপর এবং তৈরি করবে কি? অ্যামিনো অ্যাসিড। এরপরে যেন আর কারো ভুল না হয়, ঠিক আছে? আর কোলাজিনেস যেটা আছে এটা কার উপর কাজ করবে? কোলাজেনের উপর কাজ করবে। কোলাজেন জাতীয় প্রোটিন যেটা আছে এই কোলাজেনের উপর কাজ করবে কে? এই কোলাজিনেস এনজাইম। আরে বেটা, আমিষ পরিপাকে তুই পড়ছস পেপসিন, ঠিক আছে, কিন্তু ট্রিপসিন কি কাজ করে না আমিষ পরিপাকে? এইখানে তোর মাথায় রাখতে হবে প্রোটিওজোপেপটন, মানে জিনিসটা মাথায় রাখতে হবে রে ভাই। এইখানে পাকস্থলীর যে ব্যাপারটা আছে, পাকস্থলী কি করে? পাকস্থলী পেপসিন নিঃসরণ করে, আবার ক্ষুদ্রান্ত নিঃসরণ করে ট্রিপসিন, সরি ক্ষুদ্রান্ত না, অগ্নাশয় নিঃসরণ করে ট্রিপসিন। তো ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক ঘটে না, ক্ষুদ্রান্তে কি পেপসিন কাজ করতে পারবে? ক্ষুদ্রান্তে তো তখন ট্রিপসিন কাজ করে। এই যে আমি ফ্লোচার্টটা দিয়ে দিলাম, দেখ। একটা সিম্পল জিনিস তোরা বারবার গুলায় ফেলাস, এই জিনিসটা মানে আমার বুঝে আসে না কেমনে গুলায়। আমিষ জাতীয় খাদ্য যেটা আছে, আমিষ জাতীয় খাদ্যকে প্রোটিওজোপেপটনে পরিণত করে কে? পেপসিন। কোথায়? পাকস্থলীতে করে। এটা কোথায় ঘটবে? এটা ঘটবে পাকস্থলীতে। এখন পাকস্থলী থেকে খাদ্যটা কোথায় চলে যাবে? পাকস্থলী থেকে খাদ্যটা চলে যাবে ক্ষুদ্রান্তে। এখন ক্ষুদ্রান্তে আরো সরল উপাদানে পরিণত হতে হবে, তখন এই প্রোটিওজোপেপটন যেটা আছে সেটা অগ্নাশয় রসে যে ট্রিপসিন থাকে সেই ট্রিপসিন এনজাইম দ্বারা ভেঙে কিসে রূপান্তরিত হয়? পলিপেপটাইডে রূপান্তরিত হয়। এবং এই পলিপেপটাইডে যে রূপান্তরিত হয় সেই পলিপেপটাইডটা কিসে রূপান্তরিত হয়? আবার অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। এই অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে কে? অ্যামিনো পেপটাইডেস। এই যে এইটাই হচ্ছে সিম্পল ফ্লো চার্ট, ঠিক আছে? তুই আরেকবার বই পড়বি, আরেকবার বই পড়ার পরে তারপরে বলবি যে কি জানি আমিষ পরিপাক করে পেপসিন, এটা পড়বি। পুরা বই একদম ফার্স্ট টু লাস্ট রিডিং পড়বি, কোন কোন জায়গায় আমিষ পরিপাক ঘটে, কোন কোন এনজাইম ঘটে, এগুলা মার্ক করে আমার দেখাবি, তারপরে হচ্ছে কথা। আচ্ছা দেখো, নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম নয় কোনটি? নিউক্লিয়েডেস, নিউক্লিওটাইডেস, নিউক্লিওসাইডেস নাকি কোনটি নয়? দেখো, নিউক্লিক অ্যাসিড পরিপাক করে কোন এনজাইম? নিউক্লিক অ্যাসিড পরিপাক করে কোন এনজাইম? দেখি এটা কেউ বলতে পারো কিনা। নিউক্লিক অ্যাসিড পরিপাক করে কোন এনজাইম? নিউক্লিক অ্যাসিড পরিপাক করে কোন এনজাইম? কেউ বলতে পারবা এটা? নিউক্লিক অ্যাসিড পরিপাক করে কোন এনজাইম? আচ্ছা তোমাদেরকে বলি, নিউক্লিক অ্যাসিড যে পরিপাক করে সেটা হচ্ছে নিউক্লিয়েজ এনজাইম। কোন এনজাইম? নিউক্লিয়েজ। নিউক্লিক অ্যাসিড পরিপাককারী যে এনজাইমটা আছে, নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম, এটা হচ্ছে এই যে নিউক্লিয়াস। এখন দেখো যে আরএনএ কে পরিপাক করবে, আরএনএ পরিপাককারী যে এনজাইম, আরএনএ পরিপাককারী এনজাইম রাইবোনিউক্লিয়াস। রাইবো নিউক্লিয়াস। আর ডিএনএ যে পরিপাক করবে সে কি? ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস। ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখতে হবে তোমাদের। এখন দেখো, আমি মানে তোমার নরমালি যদি বলি যে আরএনএ পরিপাককারী এনজাইম কোনটা? রাইবোনিউক্লিয়াস। আর ডিএনএ পরিপাককারী এনজাইম ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস। দেখো এখানে কি আছে? নিউক্লিয়েডেজ আছে, নিউক্লিওটাইডেজ আছে, নিউক্লিওসাইডেজ আছে। আনসার কোনটা? আনসার কোনোটি নয়, ঠিক আছে? এটা আনসার কোনটা? আনসার কোনোটি নয়। অপূর্ব কর্মকার, শাহরিয়ার মিম, জেবিন, কি চমক লাগে গেল না একটা? তো এটা মাথায় রাখবা যে নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম কোনটা? নিউক্লিয়াস। এইখানে দেওয়া আছে নিউক্লিয়েডেস বা নিউক্লিওটাইডেস। এইগুলা কখনো তোমার কি করে না বলো তো? এইগুলা নিউক্লিক অ্যাসিড পরিপাক করে না। তো এই জিনিসটা মাথায় রাখো। আবার কেউ নিউক্লিয়াস আর নিউক্লিয়েডেস দুইটা এক বইলা ফেলো না, বা চোখে যেন অ্যাডমিশন টেস্টে কেউ সরষে ফুল না দেখো, কারণ পরীক্ষার হলে তুমি নিউক্লিয়েডেস রে নিউক্লিয়াস দেখে নিউক্লিয়েডেস দাগে আসলা, তুমি জানো 100% সঠিক, এসে দেখো ভুল হয়ে গেছে। সো এটা মাথায় রাখো, এটা আনসার হবে কোনটা? আনসার হবে কোনোটি নয়। চলো পরবর্তীটায় যাই। অম্লীয় পরিবেশে, অম্লীয় পরিবেশে দেখো এখানে লেখাই আছে অম্লীয় পরিবেশে অধিক কার্যকারী এনজাইম কোনটি? লাইপেস, ট্রিপসিন, পেপসিন নাকি ট্রায়ালিন? ট্রায়ালিন। এটা কোনটা? এটা হচ্ছে পেপসিন। পাকস্থলীতে, কারণ পাকস্থলীতে পরিবেশ কিরকম? অম্লীয় পরিবেশ। পাকস্থলীতে অম্লীয় পরিবেশ। শাহরিয়া মিম, আচ্ছা শাহরিয়া মিম,
মিম তো ছেলেদের নাম হয় মেয়েদের নাম হয়, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, তুই কি ছেলে নাকি মেয়ে? যদি আবার হার্ট ভাঙা মানে ভাঙা হৃদয়ের গল্প বলতেছে ওই, তো আমার মনে হচ্ছে ছেলেই। ঠিক আছে, আচ্ছা অম্লীয় পরিবেশে অধিক কার্যকারী এনজাইম কোনটা? এটা হচ্ছে পেপসিন। ঠিক আছে, কারণ পেপসিন কি করে? পেপসিন পাকস্থলিতে খাদ্য পরিপাকে সহযোগিতা করে বা আমিষ জাতীয় খাদ্যকে ভাঙে। তার মানে পাকস্থলী কি ধরনের পরিবেশ থাকে? পাকস্থলীতে অম্লীয় পরিবেশ থাকে। তার মানে এটা আনসার কোনটা? আনসার হচ্ছে অম্লীয় পরিবেশে কোনটা কাজ করে? এই পেপসিন। ঠিক আছে, আর ট্রিপসিন হচ্ছে ক্ষারীয় পরিবেশ বা ক্ষুদ্রান্ত্রে। আচ্ছা, শর্করা পরিপাকে সরি শর্করা পরিপাকে সহায়তা করে কোনটি? শর্করা পরিপাকে সহায়তা করে কোনটি? লালারস, মল্টেস, টায়ালিন, সবগুলো। আনসার কোনটা? লালারস, টায়ালিন, মল্টেস, কোনটা? এটা সবগুলোই কাজ করে। ঠিক আছে, শর্করা পরিপাকে সহায়তা করে কোনটি? সবগুলো। লালারস, মল্টেস, টায়ালিন তিনটাই সহযোগিতা করে। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন এনজাইমটি কোষে শর্করা ভাঙতে সাহায্য করে? ল্যাকটেস, অ্যামাইলেস, মল্টেস নাকি কাইনেস? কোন এনজাইমটি কোষে শর্করা ভাঙতে সহযোগিতা করে? মাথায় রাখো, এখানে কি প্রশ্ন আসছে? কোষের ভিতরে। কোষের ভিতরে শর্করা ভাঙতে সহযোগিতা করে কোন এনজাইম? কোষের ভিতরে শর্করা ভাঙতে সহযোগিতা করে কোন এনজাইম? কোষের ভিতরে শর্করা ভাঙতে সহযোগিতা করে কোন এনজাইম? ও আচ্ছা, মেয়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ভাবছি ছেলে। মানে আমার স্কুল লাইফে আমার ইমিডিয়েট এক সিনিয়র ছিল, ওর নাম ছিল মিম, মানে আমার স্কুলে এক বড় ভাই। যদিও ভাইয়ের সাথে পরবর্তী সম্পর্ক আর ভালো থাকে নাই, কারণ সে হচ্ছে এমন একটা রাজনৈতিক দল করতো যাদের কোনো বিবেক বোধ নাই, যার জন্য আর কি সম্পর্ক ভালো থাকে না। তো আমি ওইখান থেকে আর কি মাথায় রাখলাম যে মানে ভাবছি যে হয়তো বা নাম হইতে পারে। শাহরিয়ার ছেলেদের নাম হয় অনেক সময়, আবার মিম, মিম তো ছেলে মেয়ে দুইজনের নাম হয়, তো ওইখান থেকে আর কি মনে হয়েছে। আচ্ছা যাই হোক, কোন এনজাইমটি কোষের শর্করা ভাঙতে সহযোগিতা করে? দেখি কে বলতে পারো এটা। কোন এনজাইমটি কোষের শর্করা ভাঙতে সহযোগিতা করে? ল্যাকটেস, অ্যামাইলেস, মল্টেস নাকি কাইনেস? ভাইয়ারা একটা কথা মাথায় রাখবা, কোষের ভিতরে, ধরো এটা একটা সেল, এই যে কোষ যে আছে, এই কোষের ভিতরে তোমার প্রবেশ করার পরে সেটাকে ভাঙবে। অ্যামাইলেস যেটা আছে, অ্যামাইলেস কার উপর কাজ করে? অ্যামাইলোজের উপর কাজ করে বা স্টার্চ ও গ্লাইকোজেনের উপর কাজ করে। স্টার্চ ও গ্লাইকোজেন কোনটা জানো? যখন আমরা ভাত খাই বা রুটি খাই না, ওই রুটি বা ভাতের মধ্যে তোমার স্টার্চ ও গ্লাইকোজেন থাকে। এখন রুটি আর ভাতের মধ্যে যদি স্টার্চ ও গ্লাইকোজেন থাকে, সেটা কি কোষের ভিতরে প্রবেশ করছে? না, ওইটা মুখ গহ্বরে বা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্রে পরিপাক ঘটে। ঠিক আছে, তার মানে অ্যামাইলেস কোথায় কাজ করে? অ্যামাইলেস হচ্ছে ক্ষুদ্রান্ত্রে বা হচ্ছে তোমার কোথায়, মুখ গহ্বরে, এই সব জায়গায় কাজ করে, কোষের ভিতরে কাজ করে না। ল্যাকটেস যেটা আছে, এই ল্যাকটেস কোথায়, কার উপরে কাজ করে? ল্যাকটেস কাজ করে ল্যাকটোজের উপর। ল্যাকটোজ কার মধ্যে থাকে ভাইয়া বলো তো? ল্যাকটোজ থাকে দুধের মধ্যে। এখন আমরা যখন দুধ গ্রহণ করি, এই দুধটা কি সরাসরি কোষের ভিতরে প্রবেশ করে? প্রবেশ করে না। আগে ল্যাকটেসটা এই ল্যাকটোজকে ভাঙার পরে যখন সেটা গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত হয়, তখন সেই গ্লুকোজ আর গ্যালাক্টোজ আমাদের কোষের ভিতরে প্রবেশ করে। তার মানে ল্যাকটেজও কোষের ভিতরে কাজ করতেছে না। আর কাইনেজ যেটা আছে, এই কাইনেজ এনজাইম কি? কাইনেজ হচ্ছে তোমার কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়া বা মুক্ত হওয়া। যেমন তোমরা পড়ছো না গ্লুকোজ 6 ফসফেট, ওইখানে তোমার কি কাজ করে? তোমার কাইনেজ এনজাইম কাজ করে। কাইনেজ হচ্ছে কারোর সাথে ফসফেট বা কারোর সাথে তোমার ফসফেট যুক্ত করা বা কারোর সাথে ফসফেট মুক্ত করা। এই ক্ষেত্রে তোমার কোন এনজাইম কাজ করে? কাইনেজ কাজ করে। ঠিক আছে, এইটা কোথায় কাজ করবে? এটা কি করে? এটা হচ্ছে তোমার কারোর সাথে ফসফেট যুক্ত হওয়া বা মুক্ত হওয়া। এই ক্ষেত্রে কি করে? এই ক্ষেত্রে হচ্ছে তোমার কাইনেজ এনজাইম কাজ করে। আর মল্টেস যেটা আছে, এই মল্টেস কখন কাজ করে? এই মল্টেস কাজ করে হচ্ছে তোমার মল্টোজ জাতীয় যে শর্করা আছে তার উপর। ঠিক আছে, এখন দেখি আনসারটা বলতে পারো কে? দেখি কেউ বলতে পারো কিনা। আচ্ছা দেখো, এইখানে তোমাদের যেটা বলছি আনসার কোনটা? আনসার হচ্ছে মল্টেজ হবে। ঠিক আছে, যদি তোমার মল্টেজ বা ধরো কার্বোহাইড্রেট পরিপাককারী বা সরল কার্বোহাইড্রেট পরিপাকের জন্য কোনো ধরনের এনজাইম নাই, তাহলে তুমি
অপশনে অ্যামাইলেজ থাকলে অ্যামাইলেজ দাগাইতে পারতা, বাট নর্মালি যখন আছে তোমার মল্টেজ তখন তুমি মল্টেজ দাগাইতে হবে, ঠিক আছে। আর কাইনেজ যেটা আছে, এই কাইনেজ মূলত শর্করাকে ভাঙে না, এর কাজ হচ্ছে কারোর সাথে ফসফেট যুক্ত করা বা মুক্ত করা, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে, এই কাজটা কে করে, বা ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট উৎপন্ন করে, এই কাজটা করে তোমার এই যে কাইনেজ এনজাইম, ঠিক আছে। ফসফোফ্রুক্টোকাইনেজ, এই যে এই টাইপের এনজাইমগুলো, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে তোমার মল্টেজ এনজাইম, কারণ সে কি করে, কোষের ভিতরে তোমার মল্টোজ জাতীয় শর্করা, যেটা হচ্ছে খুবই ক্ষুদ্র শর্করা, আর অ্যামাইলেজ কাজ করে হচ্ছে অ্যামাইলোজ জাতীয় শর্করার উপর বা স্টার্চ ও গ্লাইকোজেনের উপর, যেগুলো অনেক বড় বড় শর্করা, যেগুলো কোষের ভিতর প্রবেশ করতে পারে না, বাট কোষের ভিতর প্রবেশ করে ক্ষুদ্র অণু, যে ক্ষুদ্র অণু হচ্ছে তোমার মল্টোজ, সেই মল্টোজকে ভাঙে কে? এই মল্টেজ, যার জন্য কোষের ভিতরে কাজ করে কোন এনজাইম? এই মল্টেজ এনজাইম। আচ্ছা, কোন এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? কোলাজিনেস, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, এন্টেরোকাইনেস। কোন এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? কোন এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? এটা কেউ বলতে পারবা? দেখো, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে এন্টেরোকাইনেস এনজাইম। কোন এনজাইম? এই যে এন্টেরোকাইনেস যেটা আছে, এই এন্টেরোকাইনেস এনজাইম কি করে? এটা হচ্ছে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। আর নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় কাইমোট্রিপসিনে রূপান্তরিত করে কে? ট্রিপসিন। এই যে ট্রিপসিনটা যে তৈরি হইলো, এই যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থেকে যে সক্রিয় ট্রিপসিন তৈরি হইলো, এই ট্রিপসিনের কাজ কি? এই ট্রিপসিন হচ্ছে তোমার নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন, একে কি করে? সক্রিয় ট্রিপসিনে রূপান্তরিত করে। নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন একে কি করে? সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত করে, সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত করে। ঠিক আছে, সক্রিয় কিসের পরিণত করে? সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত করে। আর কোন এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? এটা হচ্ছে এন্টেরোকাইনেস। কোনটা? এন্টেরোকাইনেস। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো, সবাই কিন্তু পারোই মোটামুটি। ক্ষুদ্রান্ত্রের অ্যামিনোপেপটাইডেস কোন ধরনের খাদ্যকে প্রভাবিত করে? পলিপেপটাইড, মল্টোজ, চর্বি নাকি সুক্রোজ? কোন জাতীয় খাদ্যকে? অ্যামিনোপেপটাইডেস। অ্যামিনোপেপটাইডেস এটা কি করে বলছি একটু আগেই। অ্যামিনোপেপটাইডেস পলিপেপটাইডকে কি করে? অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে। এখন এই অ্যামিনোপেপটাইডেস যা আছে, এটা কার উপর কাজ করবে? এটা হচ্ছে পলিপেপটাইডের উপর কাজ করবে, কারণ মল্টোজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, তারপরে হচ্ছে তোমার চর্বি হচ্ছে লিপিড জাতীয় খাদ্য, সুক্রোজ এটাও শর্করা জাতীয় খাদ্য, আর অ্যামিনোপেপটাইডেস এটা কার উপর কাজ করবে? এটা হচ্ছে পলিপেপটাইড বা আমিষ জাতীয় খাদ্যের উপর কাজ করবে। কারণ অ্যামিনোপেপটাইডেস, কেউ আবার অ্যামিনোপেপটাইডেস এ দেখে আবার বললো না যে অ্যামাইলোজের উপর বা শর্করার উপর কাজ করবে, এরকম কিন্তু ভুল আবার কেউ কইরো না, ঠিক আছে। অ্যামিনোপেপটাইডেস কার উপর কাজ করবে? তোমার প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের উপর কাজ করবে, ফলে পলিপেপটাইডের উপর কাজ করবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। ক্ষুদ্রান্ত্রের ফসফোলাইপেজ লিপিডকে সরলীকৃত করে কোন উপাদানটি তৈরি হয়? ক্ষুদ্রান্ত্রের ফসফোলাইপেজ লিপিডকে সরলীকৃত করে কোন উপাদানটি তৈরি করে? দেখো, ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ যার উপর কাজ করবে তার নাম কি? লিপিড বা লাইপেজের উপর কাজ করবে। ফসফোলাইপেজ এনজাইম কার উপর কাজ করবে? তোমার লিপিড জাতীয় খাদ্যের উপর কাজ করে যারা, তাদেরকে আমরা কি বলি? লাইপেজ। আর লাইপেজ এনজাইমের সাথে যখন ফসফেট যুক্ত থাকে তখন আমরা তাকে কি বলি? ফসফোলাইপেজ। আর এই ফসফোলাইপেজ কার উপর কাজ করবে? লিপিডের উপর কাজ করবে। আর লিপিড জাতীয় খাদ্য ভাঙলে কিসে পরিণত হয় বলতো? লিপিড। লিপিড এটা যদি লাইপেজ এনজাইম দ্বারা ভাঙে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ঠিক আছে। যদি বলি এই ফসফোলাইপেজ কার উপর কাজ করে? ফসফোলিপিডের উপর কাজ করে। নরমালি ফসফোলাইপেজ ফসফোলিপিডের উপর কাজ করে। যদি তোমার ফসফোলিপিড ভাঙে তাহলে কি উৎপন্ন হয়? ফসফোলিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল প্লাস ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। এখন দেখো আনসার কোনটা আছে? ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, প্যারাক অ্যাসিড নাকি গ্লুকোজ? এটা কোনটা? এটা হচ্ছে আনসার ফ্যাটি অ্যাসিড। এটা কোনটা আনসার? আনসার হচ্ছে ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, এই যে জেবিন, আব্দুল্লাহ নাফি, ইসমাইল, ইসমাইল, আইএস ইসমাইল, সাবধান, নামের শুরুতে আইএস দেখলে কিন্তু আবার অনেকে ধরে নিয়ে যাবে, ঠিক আছে। আমাদের এক বন্ধু আছে, নাম হচ্ছে আইএস হৃদয়, তো আমরা ওরে পরে নাম দিছিলাম হচ্ছে জঙ্গি হৃদয়, মানে আইএস ওই যে সংগঠন, মানে আইএস নামক যে সংগঠন আছে ওই অনুসারে যে একটা বলে না, তো আমরা মজা করে ওরে বলতাম আর কি, জঙ্গি হৃদয়। তো আইএস ইসমাইল, জঙ্গি ইসমাইল বলতেই পারি, তাই না? আচ্ছা দেখো, পেশি স্তর বহিস্থ অনুদৈর্ঘ্য ও
অগ্রস্থ বৃত্তাকার পেশিতে গঠিত। এই কলোনাস্থিক বৈশিষ্ট্য কোনটির? পাকস্থলীর ক্ষুদ্রান্ত্রের দুইটিরই কোনটিরই নয়। দেখো, পেশি স্তর অনুদৈর্ঘ্য ও অগ্রস্থ বৃত্তাকার পেশিতে গঠিত, অর্থাৎ পেশি স্তর যেটা আছে এই পেশি স্তর তোমার একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি আর একটা বৃত্তাকার পেশি, মানে বৃত্তাকার পেশিতে গঠিত। এইটা প্রাচীর তোমার গঠিত কার? পাকস্থলীরও ক্ষুদ্রান্ত্রেরও, অর্থাৎ দুইটারই। আনসার কোনটা? আনসার হচ্ছে সি। এটা কোনটা আনসার? আনসার হচ্ছে সি। যেমন পাকস্থলীর মধ্যে তুমি দেখছো যে পেশি স্তর আছে, মসৃণ পেশি স্তর আছে, অনুদৈর্ঘ্য তারপরে কেমন তোমার বলতো? অনুদৈর্ঘ্য আছে, তারপরে কেমন আছে? বৃত্তাকার আছে, তির্যক পেশি আছে। অনুদৈর্ঘ্য বৃত্তাকার তির্যক, তার মানে অনুদৈর্ঘ্য আর বৃত্তাকার দুইটা পাকস্থলীতেও আছে। তার মানে কোনটি নয়, আনসার হবে না, কারণ একটার মধ্যে কিন্তু অলরেডি আছে পাকস্থলী, আবার আরেকটা কি আছে? আনসার আছে দুইটিরই। আবার ক্ষুদ্রান্তের মধ্যে যদি তুমি যাও ওইখানেও দেখবা বৃত্তাকার পেশিতে গঠিত আছে, আবার অনুদৈর্ঘ্য পেশিও আছে। ফলে আনসার কোনটা? আনসার হচ্ছে দুইটি। চলো পরবর্তীটায় যাই। মানব দেহের কোথায় জিলাটিনেজ এনজাইম পাওয়া যায়? লালারস, পাকস্থলী রস, অগ্ন্যাশয় রস নাকি আন্ত্রিক রসে? কোথায় জিলাটিনেজ এনজাইম পাওয়া যায়? এই জিলাটিনেজ আমি কি বলছি একটু আগে বলো তো? তোমার কোথায়? পেপসিন, রেনিন এবং জিলাটিনেজ, এই তিনটা এনজাইম কোথায় পাওয়া যায়? এই তিনটা এনজাইম পাওয়া যায় পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে নিঃসৃত রস আছে, গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস, সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে। দ্যাট মিনস এটা আনসার কোনটা? এটা আনসার হচ্ছে পাকস্থলী রস যে আছে, এই পাকস্থলী রসের মধ্যে কি পাওয়া যায়? এই জিলাটিনেজ এনজাইম পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এই পাকস্থলী যে আছে, এই পাকস্থলীর মধ্যে বা পাকস্থলী রসের জিলাটিনেজ এনজাইম পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো মানব দেহের কোথায় কোলাজিনেজ এনজাইম পাওয়া যায়? একটা হচ্ছে জিলাটিনেজ আর একটা হচ্ছে কোলাজিনেজ। এই কোলাজিনেজ এনজাইম কোথায় পাওয়া যায়? লালা রসে, পাকস্থলী রসে, অগ্ন্যাশয় রসে নাকি আন্ত্রিক রসে? এটা কোথায় পাওয়া যায়? কোলাজিনেজ এনজাইম কোথায় পাওয়া যায়? লালা রসে, পাকস্থলী রসে, অগ্ন্যাশয় রসে নাকি আন্ত্রিক রসে? কোলাজিনেজ। দেখি এটা কেউ বলতে পারো কিনা, এটা কেউ বলতে পারো কিনা দেখি। এটা যদি কেউ পারো তাহলে তো হইলই, আল্লাহ ভরসা। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমার অগ্ন্যাশয় রসে নিঃসৃত যে এনজাইম গুলো আছে, অগ্ন্যাশয় রসে নিঃসৃত এনজাইম, অগ্ন্যাশয় রসে নিঃসৃত এনজাইম, এগুলো একটু মাথায় রাখো। কি কি বলো তো? আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাং ফ্রাই। ঠিক আছে, সবাই মাথায় রেখো। আনিস কাকা, আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাং ফ্রাই। আনিস কাকা কি করে? আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাং ফ্রাই। এই ছন্দ দ্বারা তোমরা মাথায় রাখবা কোনটা? তোমার অগ্ন্যাশয় রসের মধ্যে যে এনজাইম গুলা থাকে সেই এনজাইম গুলার নাম। ঠিক আছে, কোথায়? অগ্ন্যাশয় রসের মধ্যে যে এনজাইম থাকে সেই অগ্ন্যাশয় রসের মধ্যে এনজাইম গুলা মাথায় রাখার কৌশল কোনটা? আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাং ফ্রাই। অর্থাৎ এইখানে দেখো তুমি আনিস কাকা যেটা আছে, এই আনিস দ্বারা কি মাথায় রাখবা? এই আনিস দ্বারা মাথায় রাখবা অ্যামিনো পেপটাইডেস অ্যামাইলেস। কোনটা? অ্যামিনো পেপটাইডেস আর অ্যামাইলেস। এই আ দ্বারা মাথায় রাখবা অ্যামিনো পেপটাইডেস আর কি? অ্যামাইলেস। এই আ দ্বারা কি? অ্যামিনো পেপটাইডেস অ্যামাইলেস। ঠিক আছে, অ্যামিনো পেপটাইডেস অ্যামাইলেস। এরপর কাকা, এটা কি? এই কাতে হচ্ছে কার্বক্সিপেপটাইডেস আর এইটাতে হচ্ছে কাইমোট্রিপসিন। কার্বক্সিপেপটাইডেস আর একটা কি? কাইমোট্রিপসিন। কার্বক্সিপেপটাইডেস আর কাইমোট্রিপসিন। আচ্ছা, কোলা ব্যাং ও ইলিশ ফ্রাই, এটা লিখো। কোলা ব্যাং ও ইলিশ ফ্রাই। আচ্ছা দেখো, এখন কার্বক্সিপেপটাইডেস কাইমোট্রিপসিন লাইকস, এই লাইকস দ্বারা কি বুঝবা বলো তো? এই লাইকস দ্বারা বুঝবা তুমি হচ্ছে লাইপেস। এই লাইকস দ্বারা কি বুঝবা? এটা হচ্ছে লাইপেস। এখন দেখো, টু ট্রাই, টু টু মানে কয়টা? দুইটা। দুইটা কি আছে? ট্রাই আছে। এই যে ট্রাই দ্বারা কি বুঝবা? দুইটা ট্রাই মানে হচ্ছে ট্রিপসিন আর ট্রাইপেপটাইডেস। ট্রিপসিন আর কোনটা? ট্রাইপেপটাইডেস। ট্রিপসিন প্লাস ট্রাইপেপটাইডেস। কোলা ব্যাং যেটা আছে এটা কি? এটা মাথায় রাখবা কোলাজিনেস। কোলাজিনেস আরেকটা কোনটা? কোলেস্টেরল এস্টারেস।
কোলা ব্যাংক দ্বারা মাথায় রাখবা কোলাজিনেস প্লাস কোলেস্টেরল এস্টারেস। এরপর ইলিশ যেটা আছে এটা দ্বারা মাথায় রাখবা ইলাস্টেজ, ইলিশ দ্বারা কি মাথায় রাখবা ইলাস্টেজ এনজাইম, ঠিক আছে। আর ফ্রাই যেটা আছে এই ফ্রাই দ্বারা বুঝবা ফসফোলাইপেজ, ফ্রাই দ্বারা কি বুঝবা ফসফোলাইপেজ। এইটাই হচ্ছে অগ্নাশয় রসে নিঃসৃত এনজাইম। তার মানে অগ্নাশয় রসে নিঃসৃত এনজাইম কোনটা? কোলাজিনেস, বললাম একটু আগে। অর্থাৎ এটা কোনটা? এটা হচ্ছে অগ্নাশয় রসে নিঃসৃত এনজাইম। দেখো অগ্নাশয় রসে নিঃসৃত এনজাইম তুমি জানো, পাকস্থলী রসে বা গ্যাস্ট্রিক জুসের মধ্যে নিঃসৃত এনজাইম তুমি জানো, পেপসিন, রেনিন, জেলাটিনেস, আর কোনটা? গ্যাস্ট্রিক লাইপেস। লালা রসে নিঃসৃত এনজাইম তুমি জানো, বাকি রইলো কি? আর পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, লবণ থাকে কি? সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। তাহলে বাকি রইলো কি? আন্তরিক রসের যে এনজাইম গুলো আছে। আর অগ্নাশয় রসের এনজাইমও তুমি অলরেডি পড়ে ফেলছো, বাকি রইলো আন্তরিক রসের এনজাইম। তার মানে অগ্নাশয় রসের এনজাইম, পাকস্থলী রসের এনজাইম, লালা রসের এনজাইম, এই তিনটা বাদ দিলে বাকি যা থাকে সেটা কার এনজাইম বলো তো? সেইটা হচ্ছে তোমার এই আন্তরিক রসের এনজাইম, ঠিক আছে। অগ্নাশয় রসের এনজাইম তুমি জানো, পাকস্থলীটা জাস্ট মাথায় রাখা সহজ, পেপসিন, রেনিন, জিলাটিনেস, গ্যাস্ট্রিক লাইপেস, এই চারটা এনজাইম পাকস্থলী রসের মধ্যে থাকে। লালা রসে টায়ালিন ও মল্টেজ থাকে, আর অগ্নাশয় রসে এইগুলা থাকে। তার মানে এইগুলা বাদে বাকি যা আছে সবগুলা কার মধ্যে থাকে? আন্তরিক রসের নিঃসৃত এনজাইম। এখন আর কারো ভুল হবে ভাইরা? এখন আশা করি কারো আর ভুল হবে না। অপশন দেখেই তোমরা কিন্তু সহজে এখন পড়ে ফেলতে পারবা, ঠিক আছে। অপশন দেখেই সহজে পড়ে ফেলতে পারবা। ভাবছিলাম এটা পরে দিব, শর্টকাটটা পরে দিব, বাট এখন মনে হলো যে এখনই দিয়ে দিই, যাতে ক্লাসের মধ্যে অনেকের শেখা হয়ে যায়। মানুষের মুখ গহ্বরের দুপাশে কত জোড়া লালা গ্রন্থি রয়েছে? মুখ গহ্বরের দুপাশে 1 জোড়া, 3 জোড়া, 2 জোড়া, 4 জোড়া, কয় জোড়া? মানুষের মুখ গহ্বরের দুই পাশে কয় জোড়া লালা গ্রন্থি আছে বলতো? মানুষের মুখ গহ্বরের চারপাশে 3 জোড়া লালা গ্রন্থি আছে, ঠিক আছে। কয় জোড়া? এটা হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি আছে। কত জোড়া? 3 জোড়া লালা গ্রন্থি আছে। এখন এই 3 জোড়া লালা গ্রন্থির নাম কি? এই যে 3 জোড়া যে লালা গ্রন্থি আছে, এই 3 জোড়া লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, ঠিক আছে। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, আর কোনটা? সাবলিঙ্গুয়াল। এখন দেখো এই যে প্যারোটিড যেটা আছে, এই প্যারোটিড গ্রন্থিটা দুপাশে ঊর্ধ্বচোয়ালের পেছনে বা কানের নিচে, ঊর্ধ্বচোয়াল বা ম্যাক্সিলার পেছনে বা কানের নিচে, ঠিক আছে। এটা হচ্ছে কোনটা? প্যারোটিড। আর আরেকটা কি? সাবম্যান্ডিবুলার, অর্থাৎ ম্যান্ডিবুলের নিচে। সাব মানে হচ্ছে নিচে, ম্যান্ডিবুল, ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার অর্থাৎ ম্যান্ডিবুলের নিচে। আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই লিঙ্গুয়া এটার যে বায়োলজিক্যাল টার্ম আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে জিভা, ঠিক আছে, জিভা। তো এই যে তোমার এই জিনিসটা, অর্থাৎ সাবলিঙ্গুয়াল যখন বলবো তখন জিবার নিচে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। এই তিনটা হচ্ছে কোথায় অবস্থিত? এই তিনটা লালা গ্রন্থি আছে, এইগুলার অবস্থান সহ পড়বা, যে কোনটা কোথায় অবস্থিত এবং কোথায় উন্মুক্ত হয়, ঠিক আছে। যেমন ফ্রেনুলামে উন্মুক্ত হয় কোনটা? সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। কোথায়? ফ্রেনুলামে উন্মুক্ত হয়। আচ্ছা চলো, একজন সুস্থ মানুষ প্রতিদিন কত মিলিলিটার লালা নিঃসরণ করে? 700 থেকে 1000, 1000 থেকে 1200, 1200 থেকে 1500, 1500 থেকে 1800। এটা হচ্ছে 1200 থেকে 1500, ঠিক আছে। এটা মাথায় রাখবা, 1200 থেকে কত? 1500, 1200 থেকে কত? 1500। এবং লালা রসের পিএইচটাও মাথায় রাখো, এটা কত? 6.2 থেকে 7.4। এই যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমাদের একটু, ঠিক আছে। আর লালা কেমন বলতো? সামান্য অম্লীয়, সামান্য অম্লীয়। এই সামান্য অম্লীয়র জন্যই এ কি করে? মুখের ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করলে সেগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদের দাঁতকে এবং বিভিন্ন মুখের বিভিন্ন অংশকে সুরক্ষা প্রদান করে রাখে। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় কত লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে? 2, 3, 4, 5। কত লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে একজন পূর্ণবয়স্ক মানুষ? দিনে প্রায় কত লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে? একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে কত লিটার গ্যাস্ট্রিক জুস হরণ করে বা কত লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে? একজন পূর্ণবয়স্ক মানুষ, দেখি এটা কেউ বলতে পারো কিনা। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে কত লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে? আচ্ছা, তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এটা আনসার বলে দেই আমি। আনসার হচ্ছে 2 লিটার, ঠিক আছে। আনসার হচ্ছে 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরণ করে। আর একটা মাথায় রাখবা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পিট। এই যে গ্যাস্ট্রিক পিট থাকে কত? গ্যাস্ট্রিক পিট, এই গ্যাস্ট্রিক পিটের সংখ্যা 3.5 মিলিয়ন। এই গ্যাস্ট্রিক পিটের সংখ্যা কত? 3.5 মিলিয়ন। গ্যাস্ট্রিক পিট কি করে? গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে, ঠিক আছে। গ্যাস্ট্রিক গ্রন্থি কি করে? ধারণ করে। গ্যাস্ট্রিক পিট হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে। আর এই গ্যাস্ট্রিক গ্রন্থি যা আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থির সংখ্যা কত?
কেউ বলতে পারবা এটা হচ্ছে 4 কোটি বা 40 মিলিয়ন, 4 কোটি বা 40 মিলিয়ন, এটা মাথায় রাখো, 4 কোটি বা 40 মিলিয়ন। আর লালারস গ্যাস্ট্রিক জুস যা আছে, গ্যাস্ট্রিক জুসের মধ্যে 99.45% কি পানি, আর বাকি কিছু হচ্ছে অন্যান্য উপাদান। এই জিনিসগুলা, এই এক্সট্রা ইনফরমেশন গুলা মাথায় রাখো। আর এই 4 কোটি বা 40 মিলিয়ন যা আছে, এই 4 কোটি বা 40 মিলিয়ন কি করে, তোমার 2 লিটার পার ডে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, 2 লিটার পার ডে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। কে করে, তোমার এই যে এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা। আর গ্যাস্ট্রিক গ্রন্থিকে ধারণ করে কে, গ্যাস্ট্রিক গ্রন্থিকে ধারণ করে হচ্ছে গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট যে আছে, এই গ্যাস্ট্রিক পিট কাকে ধারণ করে, গ্যাস্ট্রিক গ্রন্থিকে ধারণ করে। গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থিকে ধারণ করে। আর গ্যাস্ট্রিক পিটের সংখ্যা 3.5 মিলিয়ন, গ্যাস্ট্রিক গ্রন্থির সংখ্যা কত, 4 কোটি বা 40 মিলিয়ন। ঠিক আছে, আর এই 40 মিলিয়ন বা 4 কোটি যা আছে প্রতিদিন কত, 2 লিটার তোমার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। আর গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত, 99.45%। চলো, গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে পেপসিনোজেন নিঃসৃত হয়, মিউকাস সেল, অক্সিনটিক সেল, আর্জেন্টাফিন সেল নাকি জাইমোজেনিক সেল? কোন কোষ থেকে তোমার পেপসিনোজেন নিঃসৃত হয়? দেখি কোন কোষ থেকে পেপসিনোজেন নিঃসৃত হয়। পেপসিনোজেন কেউ বলতে পারবে এটা? আচ্ছা দেখো, এই মিউকাস সেল যেটা আছে এটা কি করে, মিউকাস ক্ষরণ করে। অর্থাৎ পাকস্থলীর প্রাচীরে যে এই সেল নিঃসরণটা ঘটে, সেই এই সেলটা যেন পাকস্থলীর প্রাচীরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেটাকে প্রতিরোধ করে কে, এই যে মিউকাস। কে করে, এই মিউকাস সেল ক্ষরণ করে। এখন যদি বলি অক্সিনটিক কোষ যেটা আছে, এই অক্সিনটিক কি করে, এইটা হচ্ছে তোমার অক্সিনটিক সেল যেটা পাকস্থলীর প্রাচীরে এই সেল যে ক্ষরণ করে না, এই সেলটা ক্ষরণ করে থাকে। এই সেল ক্ষরণ করে তোমার কি করে বলতো, এই সেল উৎপন্ন করে যা পাকস্থলীতে নরমালি অম্লীয় পরিবেশ তৈরি করে। পাকস্থলীতে কি করে, অম্লীয় পরিবেশ তৈরি করে এবং গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নামক একটা ফ্যাক্টর সৃষ্টি করে। এরপর যদি বলি আর্জেন্টাফিন কোষ, এই আর্জেন্টাফিন কোষ কি করে, এটা হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। এই সেরোটোনিন হচ্ছে তোমার সেরোটোনিন, এই যে এই সেরোটোনিন যেটা আছে, এই সেরোটোনিন কি করবে বলতো, এইটা হচ্ছে পাকস্থলীর পেরিস্টালসিস প্রক্রিয়া আছে না, ক্রমাগত সংকোচন প্রসারণ, এইটা নিয়ন্ত্রণ করবে। কে করবে, এই পেরিস্টালসিস। বাকি রইল জাইমোজেনিক সেল। এই জাইমোজেনিক সেল যেটা আছে, এই জাইমোজেনিক সেলের কাজ কি বলতো, এটা হচ্ছে পেপসিনোজেন নিঃসরণ করে, যা এই সেলের উপস্থিতিতে তোমার সক্রিয় পেপসিনে পরিণত হয়। তার মানে পেপসিনোজেন নিঃসৃত করে কে, তোমার এই জাইমোজেনিক সেল। এই কি করে, এই হচ্ছে পেপসিনোজেন মানে তোমার কি করে, রিলিজ করে। এই জাইমোজেনিক সেলের আরো নাম আছে, এই জাইমোজেনিক সেলের আরো নাম কি বলতো, এটা হচ্ছে চিপ সেল বা পেপটিক সেল। চিপ বা পেপটিক সেল, ঠিক আছে, চিপ বা পেপটিক সেল। সেই সাথে আরো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক কোষ। গ্যাস্ট্রিক কোষ বা জি সেল, গ্যাস্ট্রিক কোষ বা জি সেল এর কাজ কি, এর কাজ হচ্ছে গ্যাস্ট্রিন নামক এক ধরনের হরমোন আছে। এই গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীতে নিঃসৃত একমাত্র হরমোন কি, পাকস্থলীতে নিঃসৃত একমাত্র হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন, যেটা হচ্ছে পাকস্থলীর পরিপাক নিয়ন্ত্রণ করে। কোন হরমোন, এই গ্যাস্ট্রিন হরমোন। এই গ্যাস্ট্রিন হরমোন রিলিজ করে গ্যাস্ট্রিক কোষ যেটা আছে, এই গ্যাস্ট্রিক কোষ। এই জিনিসগুলো মাথায় রাখবা। চলো এখন পরবর্তী প্রশ্নে যাই। কোন হরমোন পাক রস নিয়ন্ত্রণ করে, গ্যাস্ট্রিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন নাকি গ্লুকাগন? পাক রস নিঃসরণ করে কোন হরমোন? দেখো পাক রস মানে কোনটা, পাকস্থলীতে যে রস, পাকস্থলীর রস কে নিঃসরণ করে, এটা গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করে। ওই যে আগেরটাই বললাম যে জি সেল বা কি আছে তোমার গ্যাস্ট্রিক কোষ যেটা আছে, সে কি করে, গ্যাস্ট্রিন হরমোন রিলিজ করে। এই গ্যাস্ট্রিন হরমোন তোমার পাকস্থলী রস নিঃসরণ করে। পাকস্থলী রস কোনটা, পাকস্থলী রস বা এটা আরেকটা নাম কি, গ্যাস্ট্রিক জুস। পাক রস বা গ্যাস্ট্রিক জুস। প্রশ্ন দেখো, তোমাদের চেনা জানার মধ্যে থেকেই হয়, জাস্ট টার্ম গুলা একটু চেঞ্জ করে দেয়। ঠিক আছে,
এই টার্মগুলো চেঞ্জ করে দিলে অনেকে কি করতে পারে না, প্রশ্ন ধরতে পারে না। সো আশা করি এরপরে তোমাদের আর কোনো ধরতে প্রবলেম হবে না। পাকস্থলী প্রাচীরের চিপ কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? মিউসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন নাকি গ্যাস্ট্রিন? এই চিপ কোষ যেটা আছে, চিপ কোষের আরেকটা নাম কি ভাইরা? আমি একটু আগে পড়াইলাম জাইমোজেনিক কোষ যেটা, বা জাইমোজেনিক সেল যেটা, বা পেপটিক সেল যেটা, তার মানে কি হয়? পেপসিনোজেন রিলিজ হয়। অর্থাৎ পেপসিনোজেন কোথা থেকে রিলিজ হয়? তোমার এই চিপ সেল থেকে। চিপ সেলের আরেকটা নাম কি? জাইমোজেনিক সেল যেটা আছে, জাইমোজেনিক সেল যেটা আছে তারই আরেকটা নাম হচ্ছে চিপ সেল, বা হচ্ছে কি তোমার বলতো চিপ সেল, বা আরেকটা কি বললাম আমি? পেপটিক সেল। ঠিক আছে, অর্থাৎ চিপ কোষ থেকে কোথায় নিঃসৃত হয়? এই যে পেপসিনোজেন যেটা আছে, এই পেপসিনোজেন। চলো পরবর্তী যাই। মানব দেহের মিশ্র গ্রন্থি কোনটি? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পিটুইটারি। নরমালি যকৃৎকে আমরা আগে মিশ্র গ্রন্থির আওতাভুক্ত ধরতাম, বাট বর্তমানে যকৃৎকে অনেক সময় মানে কোনো বইয়ে ধরে নাই। তো এই অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অগ্নাশয়। তো মাথায় রাখবা অগ্নাশয়, অগ্নাশয়, শুক্রাশয়, আর কি? ডিম্বাশয়। মিশ্র গ্রন্থি, মানব দেহের মিশ্র গ্রন্থি কয়টা? 3টা। কি কি? অগ্নাশয়, শুক্রাশয় আর ডিম্বাশয়। ঠিক আছে, এরা 3টা কি? এরা 3টা হচ্ছে মিশ্র গ্রন্থি। এখন যদি বলে যে কি জানি বললাম, ধরো যে অনিরুদ্ধ রায়, অনিরুদ্ধর দেহে মিশ্র গ্রন্থি কয়টা? অনিরুদ্ধ তোর দেহে মিশ্র গ্রন্থি কয়টা? দেখি উত্তর দে। অনিরুদ্ধ মিশ্র গ্রন্থি কয়টা? সজীব তোর দেহে মিশ্র গ্রন্থি কয়টা? দেখি কে পারস এটা, আগে উত্তর দে। আচ্ছা পরেরটা যাই। উইরসাং নালী কোথায় দেখা যায়? উইরসাং নালী, এটা আরেকটা নাম হচ্ছে অগ্নাশয় নালী। তার মানে কোথায় দেখা যায় ভাইরা? উইরসাং নালী বা অগ্নাশয় নালী কোথায় দেখা যাবে? লালা গ্রন্থি, অগ্নাশয়, পাকস্থলী নাকি যকৃৎ? এটা অগ্নাশয় দেখা যাবে। আর যকৃতে যেটা গঠন করবে এই অগ্নাশয় নালী, যকৃৎ এবং যকৃৎ নালী এবং পিত্ত নালী, এরা একত্রে মিলিত হয়ে তোমার কি গঠন করবে বলতো? এরা হচ্ছে তোমার একত্রে কি গঠন করবে? কেউ বলতে পারবা? অ্যাম্পুলা অফ ভ্যাটার গঠন করে। অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই অ্যাম্পুলা অফ ভ্যাটার কে গঠন করে? তোমার যকৃৎ নালী, পিত্ত নালী, তারপরে হচ্ছে এই সজীব ওই পারছে। হ্যাঁ, ওর দেহে হচ্ছে 2টা মিশ্র গ্রন্থি আছে, কারণ শুক্রাশয় আছে আর হচ্ছে কি আছে? অগ্নাশয় আছে। বাট অনিরুদ্ধ আনসার করলো না। অনিরুদ্ধ মনে হয় ভুল, মানে একটু ভয় পাইছে যে আমি আবার কি বলবো, যদি ভুলে 3টা বলে ফেলি তাহলে আবার পছানি খাবো, তাই না? হ্যাঁ, ছেলেদের দেহে মিশ্রগ্রন্থি 2টা, শুক্রাশয় আছে আর অগ্নাশয় আছে। আর মেয়েদের দেহে মিশ্রগ্রন্থি 2টা, ডিম্বাশয় আর অগ্নাশয়। ছেলেদের দেহে ডিম্বাশয় নেই, মেয়েদের দেহে শুক্রাশয় নেই। ঠিক আছে, আচ্ছা দেখো তো উইরসাং নালী কোথায় দেখা যায়? তোমার অগ্নাশয়। আর অ্যাম্পুলা অফ ভ্যাটার যেটা, সেটা হচ্ছে অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালী কি কি নিয়ে গঠিত? অগ্নাশয় নালী, পিত্ত নালী এবং যকৃৎ নালী, 3টা একত্রিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার গঠন করে বা অভিন্ন যকৃৎ নালী গঠন করে, যেটা ডিউডেনামে উন্মুক্ত হয়। কোথায়? ক্ষুদ্রান্তের ডিউডেনামে উন্মুক্ত হয়। মানব দেহের কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? দেখো ইনসুলিন ক্ষরণ করে আলফা সেল, বিটা সেল, তারপর হচ্ছে মাইক্রোসেল, পিপি সেল। কোনটা? এটা হচ্ছে বিটা সেল। এই ইনসুলিন যে ক্ষরণ করে বিটা সেল, আর আলফা সেল যেটা করে সেটা হচ্ছে গ্লুকাগন। কি করে ভাইয়ারা? গ্লুকাগন। ঠিক আছে, এই যে এই গ্লুকাগন ক্ষরণ করে কে? এই আলফা সেল যে আছে, আলফা সেল কি করে? গ্লুকাগন ক্ষরণ করে। এবং গ্লুকাগন কি করে? তোমার দেহে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, রক্তে গ্লুকোজের পরিমাণ থাকার কথা কত বলতো? 90 মিলিগ্রাম পার 100 ml ব্লাড। এই যে এই রেঞ্জের মধ্যে থাকার কথা, এই রেঞ্জের চাইতে যদি কোনো কারণে কমে যায়, সাপোজ এইটা যদি 80তে উঠে 80তে নেমে আসে, 80 মিলিগ্রাম হয়ে গেল প্রতি 100 ml রক্তে 80 মিলিগ্রাম, তার মানে কি? গ্লুকোজের মাত্রাটা কমে গেছে। এই গ্লুকোজের মাত্রা কমে গেলে ঠিক সেই মুহূর্তে তোমার গ্লুকাগন হরমোন রিলিজ হবে, এবং গ্লুকাগন তোমার কি করবে বলতো? তোমার যকৃতে যে সঞ্চিত গ্লাইকোজেন আছে, এই গ্লাইকোজেনকে ভাঙবে এবং ভেঙে সেটা গ্লুকোজে রূপান্তরিত করবে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কি করবে? গ্লুকাগন যদি 90 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম হয়ে যায়, অর্থাৎ গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায়, এই গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তখন কি ঘটবে? তখন তোমার অতিরিক্ত গ্লুকোজ, রক্তের মধ্যে অতিরিক্ত যে গ্লুকোজটা আছে এটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করবে। কোথায়? যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করবে। এই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনেসিস। আর ওই যে ওপরে গ্লুকাগন যেটা করে সেটা কি? গ্লাইকোজেনোলাইসিস। এই গ্লুকাগন কোন কাজে সহযোগিতা করে? গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকো
জেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজেনের ভাঙন, লাইসিস মানে ভাঙন, গ্লাইকোজেনোলাইসিস। আর এইটা যখন হবে তখন কি ইনসুলিন, তখন কাজ করবে ইনসুলিন। এই ইনসুলিন কি করবে, অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় তোমার কি করবে, যকৃতে সঞ্চয় করবে। ঠিক আছে, এই জিনিসটুকুই মাথায় রাখবা, জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবা। আর অশর্করা জাতীয় কোনো পদার্থ থেকে শর্করাতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। চলো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হরমোন কোনটি? গ্যাস্ট্রিন, সিক্রেটিন, গ্লুকাগন নাকি ভিল্লিকাইনিন? এটা হচ্ছে গ্লুকাগন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, এইটার কি থাকে, আলফা, বিটা, গামা এবং পিপি সেল। এই সরি, আলফা, বিটা, গামা এবং কি কোষ, পিপি কোষ। এই 3-4 ধরনের যে কোষ আছে, এদের এক একটা থেকে এক একটা ক্ষরণ হয়ে থাকে। যেমন তোমার আলফা কোষ কি করে, গ্লুকাগন ক্ষরণ করে, বিটা কোষ কি করে, তোমার হচ্ছে ইনসুলিন ক্ষরণ করে, আর গামা কোষ যেটা আছে সেটা আলফা ও বিটা কোষে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। এই সোমাটোস্ট্যাটিন কি করে, তোমার আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর পিপি সেল যেটা আছে সেটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। তো এটা কোনটা, এটা হচ্ছে গ্লুকাগন। অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হরমোন কোনটা, এই গ্লুকাগন হরমোন। আচ্ছা, মানবদেহের কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? যকৃৎ, ঐচ্ছিক পেশি, অগ্নাশয়, এ ও বি উভয়ই। কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? মানব দেহের কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? অর্থাৎ গ্লাইকোজেনকে সঞ্চয় করে কে? গ্লাইকোজেনকে সঞ্চয় করে কে? দেখি এটা কেউ বলতে পারো কিনা। মানব দেহের কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? মানব দেহের কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে, এটা কেউ বলতে পারবা? হ্যাঁ, যকৃতে গ্লাইকোজেন সঞ্চয় থাকে, বাট তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। এই যে ঐচ্ছিক পেশি যেটা আছে না, এই ঐচ্ছিক পেশি আমরা যে হাত নাড়াচাড়া করি, আমাদের এখানে অনেক সময় গ্লাইকোজেন সঞ্চিত থাকতে পারে। ঠিক আছে, এই জন্যই মূলত কি করি, এই গ্লাইকোজেন থেকে আমরা মূলত শক্তিটা পাই। কারণ এই ঐচ্ছিক পেশিগুলা আমাদের বেশি পরিমাণে কাজ করতে হয়, যেহেতু বেশি পরিমাণে কাজ করতে হয়, তাই এইগুলাতে বেশি পরিমাণ শক্তি দরকার। এই বেশি পরিমাণ শক্তির জন্য আমার ঐচ্ছিক পেশিতে অনেক সময় গ্লাইকোজেন সঞ্চিত থাকে। তার মানে আনসার হচ্ছে এ ও বি উভয়ই। এটা একটু ব্যতিক্রমী প্রশ্ন, মাথায় রাখো, এটা মাথায় রাখতে হবে। ঐচ্ছিক পেশিতেও গ্লাইকোজেন সঞ্চয় থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলি আমরা? যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? নিউট্রোফিল, মনোসাইট, কুফার কোষ নাকি ফেগোসাইট? এটা হচ্ছে কুফার কোষ। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলি আমরা, বলো তো ভাইরা? যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কুফার কোষ। ঠিক আছে, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কুফার কোষ। চলো পরেরটায় যাই। মানব দেহের জৈব রসায়নাগার বলা হয় কোন গ্রন্থিকে? যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক নাকি আন্ত্রিক? এটা গ্যাস্ট্রিক গ্রন্থিকে কি বলা হয়? জৈব রসায়নাগার বা তোমার কি অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার কোনটাকে বলা হয়? এই যকৃৎ যা আছে মানব দেহের জৈব রসায়নাগার বা কোনটা? যকৃৎ। ঠিক আছে, যকৃৎকে কি বলা হয়? মানব দেহের জৈব রসায়নাগার। আচ্ছা, যকৃৎ কোষে আয়রন কি হিসাবে জমা থাকে? আয়রন কি হিসাবে জমা থাকে? ফেরিটিন, ফেরিক অক্সাইড, ফেরাস আয়ন নাকি ট্রান্সফেরিন? কোন কি হিসাবে জমা থাকে? যকৃৎ কোষে আয়রন কি হিসাবে জমা থাকে? যকৃৎ কোষে আয়রন কি হিসাবে জমা থাকে? যকৃৎ কোষে আয়রন জমা রাখে। যকৃৎ অনেক সময় মিনারেল সঞ্চয় করে, ওই মিনারেলের জায়গায় আয়রনকে সঞ্চয় করে। অর্থাৎ আয়রন কি হিসেবে জমা থাকে? এটা হচ্ছে ফেরিটিন হিসেবে জমা থাকে। ঠিক আছে, আয়রন কি হিসেবে জমা থাকে? আয়রন হচ্ছে ফেরিটিন হিসেবে জমা রাখে, এটা মাথায় রাখো। আয়রন বা ফেরাস যেটা আছে সেটা কি হিসেবে জমা রাখে? ফেরিটিন হিসেবে জমা রাখে। আচ্ছা, গ্লিসন ক্যাপসুল, এই গ্লিসন ক্যাপসুল যেটা আছে কোন অঙ্গের অংশ? বৃক্ক, হৃদযন্ত্র, ফুসফুস নাকি যকৃৎ? যকৃতের আবরণ। এটা কি? যকৃতের আবরণ। ঠিক আছে, কি এই গ্লিসন ক্যাপসুল, এটা কি বলা হয়? যকৃতের আবরণ বলা হয়। যকৃতের আবরণকে কি বলি আমরা? গ্লিসন ক্যাপসুল বলি। অর্থাৎ এটা কোন অঙ্গের অংশ? এটা হচ্ছে যকৃতের অংশ। যকৃতের আবরণকে আমরা কি বলবো? গ্লিসন ক্যাপসুল। ঠিক আছে, গ্লিসন ক্যাপসুল। এই ক্যাপসুল মানে হচ্ছে আবরণ, তার মানে যকৃতের আবরণ কোনটা? গ্লিসন ক্যাপসুল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? 50, 100, 150 নাকি 200 গ্রাম? কত গ্রাম গ্লাইকোজেন সর্বোচ্চ জমা থাকে যকৃতে? যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? দেখি এটা কেউ বলতে পারো কিনা। যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকতে পারে?
যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? দেখি কেউ বলতে পারো কিনা এটা। যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? কেউ বলতে পারবে এটা? অনেকটা হাঁপায় গেছি রে ভাই, পরীক্ষা দিয়ে আসছি আজকে আবার তার উপর। যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? আচ্ছা, আমারটাই কি প্রবলেম নাকি? কমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, অনেকেই মানে বলছে, একজন বলছে আব্দুল্লাহ নাফি, ওই বলছে সি। আসলে ভাইয়া এটা হবে যকৃতে 100 গ্রাম যে গ্লাইকোজেন আছে এটা জমা থাকে। কত গ্রাম? 100 গ্রাম গ্লাইকোজেন জমা থাকে। এবং তোমার কত? যকৃতের প্রায় 5 থেকে 6%। 5 থেকে কত পার্সেন্ট? 6%। ঠিক আছে। নর্মালি রেঞ্জ হচ্ছে 100 থেকে 120 গ্রাম গ্লাইকোজেন জমা থাকে। 120 থেকে 120 গ্রাম গ্লাইকোজেন, এটা মাথায় রাখো। 120 থেকে 100 থেকে কত? 120 গ্রাম গ্লাইকোজেন জমা থাকে কোথায়? এই যকৃতে কতটুকু জমা থাকে? 100 থেকে 120 গ্রাম গ্লাইকোজেন জমা থাকে, এটা মাথায় রাখো। ঠিক আছে। 100 থেকে কত গ্রাম? 120 গ্রাম গ্লাইকোজেন জমা থাকে কোথায়? যকৃতে। চলো, যকৃতে আরবিসি এর হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন করে? আরবিসি যা আছে এই হিমোগ্লোবিন ভাঙলে বিলিরুবিন, বিলিভার্ডিন, বিলিরুবিন ও বিলিভার্ডিন, এটা বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। কারণ প্রথমে বিলিভার্ডিনে কনভার্ট হয়। এই ফেরিটিন যা আছে এই ফেরিটিনটা তোমার বিলিভার্ডিনে কনভার্ট হয়। আর বিলিভার্ডিন যেটা আছে এই বিলিভার্ডিনটা সবুজ বর্ণের। এই বিলিভার্ডিন থেকে ফাইনালি কিসে রূপান্তরিত হয়? বিলিরুবিনে রূপান্তরিত হয়। এই বিলিরুবিনটা তোমার কি বর্ণের বলো তো? এই বিলিরুবিনটা আবার হলুদ বর্ণের। অর্থাৎ আমাদের যখন জন্ডিস হয় তখন আমরা কি দেখি? আমাদের রক্তে বিলিরুবিনের মাত্রা অনেক বেড়ে যায়। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে সি নাম্বারটা, অর্থাৎ বিলিরুবিন ও বিলিভার্ডিন দুইটাই দেখা যায়। ঠিক আছে। এটা কয়টা দেখা যায়? দুইটাই দেখা যায়। অর্থাৎ বিলিরুবিন ও বিলিভার্ডিন, অর্থাৎ হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন হয়? এই হিমোগ্লোবিন ভেঙে ফাইনালি তোমার বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। আরবিসি এর হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন করে? নর্মালি হচ্ছে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে থাকে। ঠিক আছে। বিলিরুবিন ও কোনটা? বিলিভার্ডিন উৎপন্ন করে থাকে। হ্যাঁ মাহি, নাফি যেটা বলছে আয়রন ও প্রোটিন, ঠিক আছে, ওর আনসার যেটা, হ্যাঁ ওর আনসারটা আমি মানি যে হিমোগ্লোবিন ভেঙে কি উৎপন্ন করে? হিমোগ্লোবিন এটা ভাঙলে তোমার আয়রন বা ফেরাস ও প্রোটিন উৎপন্ন করে বা গ্লোবিন উৎপন্ন করে। গ্লোবিন বা প্রোটিন উৎপন্ন করে। বাট এই ফেরাস যেটা আছে এই ফেরাসটা ফাইনালি রূপান্তরিত হয়। রূপান্তরিত হইতে হইতে তোমার কি উৎপন্ন করে? বিলিভার্ডিন এবং বিলিরুবিন উৎপন্ন করে। ঠিক আছে। কারণ এইটা আয়রনটা যা আছে এই আয়রনটা তোমার হিসেবে থাকে না, ফেরিটিন হিসেবে থাকে না। এটা যেহেতু বিলিরুবিন ও বিলিভার্ডিনে রূপান্তরিত হয়, আর অপশনে যেহেতু আছে বিলিরুবিন ও বিলিভার্ডিন, তাই আমরা এটা দাগায় ফেলবো। যদি আমাদের অপশনে বিলিরুবিন বিলিভার্ডিন না দিয়ে যদি অন্য কিছু দিত তাহলে আমরা আয়রন ও প্রোটিন দাগাইতাম। ঠিক আছে। তাহলে আমরা কি দাগাবো? আয়রন ও প্রোটিন দাগাবো। যেহেতু বিলিরুবিন ও বিলিভার্ডিন আছে তাই আমরা আয়রন ও প্রোটিন দাগাই নাই। এর জন্য আমরা কি দাগাইছি? বিলিরুবিন ও বিলিভার্ডিন। অর্থাৎ নাফি যেটা করছে, এই নাফির যেটা এটা আছে, ব্যাপারটা আছে, নাফি কনসেপ্টটা ঠিক আছে, বাট ফাইনালি কোনটায় রূপান্তরিত হয়? দেখো, হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন হয়, অর্থাৎ ফাইনালি কোনটি উৎপন্ন হয় এটা তোমার মাথায় রাখতে হবে। কোনটি উৎপন্ন হয়? যেহেতু বিলিরুবিন ও বিলিভার্ডিন আছে তাই তুমি বিলিরুবিন ও বিলিভার্ডিন দিবা। আর যদি তুমি বিলিরুবিন ও বিলিভার্ডিন না থাকতো তাহলে হতো আয়রন ও প্রোটিন। ঠিক আছে।
এই বেটা এখানে কি বলছে, আরবিসি এর হিমোগ্লোবিন ভেঙে আরবিসি এর হিমোগ্লোবিন ভাঙছে। আরবিসি এর মধ্যে কি থাকে, আরবিসি এর মধ্যে হিমোগ্লোবিন থাকে। যেই হিমোগ্লোবিনটা ভেঙে ফেরাস আর প্রোটিন উৎপন্ন করে, যে ফেরাসটা কিসে রূপান্তরিত হয়, ফেরিটিনে রূপান্তরিত হয়। এই যে ফেরিটিনে যে রূপান্তরিত হয়, এই ফেরিটিনটা পরবর্তীতে রূপান্তরিত হয় কিসে, এটা হচ্ছে বিলিভার্ডিনে রূপান্তরিত হয়। আর বিলিভার্ডিনটা কিসে, বিলিরুবিনে। ঠিক আছে, এই জন্য আনসার কোনটা, আনসার হচ্ছে বিলিরুবিন ও বিলিভার্ডিন। যদি বিলিরুবিন ও বিলিভার্ডিন অপশনে না থাকতো তাহলে প্রোটিন আর আয়রন উৎপন্ন হইতো। ঠিক আছে, শাম্মী আক্তার আমি কি বলতেছি বারবার, আমি কি বললাম, যদি বিলিরুবিন ও বিলিভার্ডিন এটা ফাইনাল প্রোডাক্ট, এটা যদি উৎপন্ন না হইতো তাহলে আয়রন ও প্রোটিন হইতো। ঠিক আছে, মেজাজ খারাপ করিস না, তুই পেইড ব্যাচের স্টুডেন্ট, তোদের আমি পড়াইছি এই জিনিসগুলা, তারপরেও বারবার ভুল করলে এই জিনিসগুলা রাগ উঠে। ঠিক আছে, এটা আমি বলি বিলিরুবিন ও বিলিভার্ডিন এটা অপশনে তখনই আনসার হবে যখন তোমার আয়রন ও প্রোটিন না থাকবে অপশনে, সরি আয়রন ও প্রোটিন, সরি বিলিরুবিন ও বিলিভার্ডিন থাকলে বিলিভার্ডিন ও বিলিরুবিন হবে। আর যদি বিলিভার্ডিন ও বিলিরুবিন না থাকে তাহলে আয়রন ও প্রোটিন তুমি দাগাইতে পারবা, কারণ এই আয়রন আর প্রোটিন যেটা থাকে এইটা খুবই ক্ষণস্থায়ী একটা পদার্থ, মানে ক্ষণস্থায়ী একটা ধাপ, এইটা খুব বেশিক্ষণ থাকে না। এই ফেরাসটা বা আয়রনটা যা আছে এটা দ্রুত ফেরিটিনে রূপান্তরিত হয় এবং ফেরিটিন থেকে বিলিরুবিন বিলিভার্ডিনে, সরি বিলিভার্ডিন বিলিরুবিনে কনভার্ট হয়ে যায়। সো এইটা খুবই স্বল্পস্থায়ী ধাপ হওয়ায় আমরা এইটাকে গণনায় আনি না। ঠিক আছে, এটা খুবই কি ধাপ, স্বল্পস্থায়ী ধাপ। এই স্বল্পস্থায়ী ধাপ হওয়ার কারণে এটাকে আমরা কি করি না, গণনায় ধরি না। কোন হরমোনটি যকৃতে তড়িৎ ধ্বংসপ্রাপ্ত হয়, টেস্টোস্টেরন, গ্লুকাগন, ইনসুলিন নাকি থাইরক্সিন? টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন, এটা মাথায় রাখবা, টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন। টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন যেটা আছে ওইটা। ঠিক আছে, টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন এরা হচ্ছে দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়। আচ্ছা, কোন হরমোনের উপস্থিতিতে গ্লাইকোজেনেসিস উদ্দীপ্ত হয়, গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন নাকি অ্যালডোস্টেরন? গ্লাইকোজেনেসিস উদ্দীপ্ত হয় কোনটার প্রভাবে, গ্লাইকোজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, এই গ্লাইকোজেনেসিস উদ্দীপ্ত হয় কোনটার প্রভাবে, গ্লুকাগনের প্রভাবে। ঠিক আছে, আচ্ছা এটা যদি তোদের কনফিউশন থাকে তারপরেও যা, আমি তোদের আরেকবার এটা করবো, আমি একটু দেখা তারপরে আমি জানাবো নি, আরো একটু অ্যাকুরেটলি আমি করি। আচ্ছা কোন কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে এটা একটু আমার দেখাইস, কোন কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে ওইটা একটু আমার দেখাইলেই হবে। ঠিক আছে, এটা একটু আমি একটু নিজে দেখি তারপরে আমি করবো নি। এটা কোনটা, গ্লুকাগন হরমোন যেটা আছে এই গ্লুকাগনের প্রভাবে। আচ্ছা, পিত্তরসের অন্যতম উপাদান কোনটা, বিলিরুবিন, বিলিভার্ডিন, পিত্তলবণ নাকি হিমোগ্লোবিন? পিত্তলবণ। পিত্তলবণে কি কয় প্রকার, দুই প্রকার, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। সোডিয়াম গ্লাইকোলেট আর কোনটা, সোডিয়াম টরোকোলেট। ঠিক আছে, টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টরোকোলেট। তো এই পিত্তরসের অন্যতম উপাদান কোনটা, পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। এইটা একটু করে রাখি, এটা তোদের পরে বইলা দিব যা। সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টরোকোলেট এটা কি থাকে, এখানে পিত্ত লবণের মধ্যে থাকে, কি থাকে, এই সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। এবং এরা কি করে, এরা হচ্ছে স্নেহ জাতীয় যে খাদ্য আছে এই স্নেহ জাতীয় খাদ্যের কি ঘটায়, ইমালসিফিকেশন ঘটায়। ইমালসিফিকেশন বা অপদ্রবণ, ইমালসিফিকেশন বা অবদ্রবণ। ঠিক আছে, ইমালসিফিকেশন বা কি, অবদ্রবণ। গ্লাইকোজেনেসিস কি, ইনসুলিন ঘটায়। ইনসুলিন যেটা ঘটায় সেটা কি বলছি আমি একটু আগেই পড়াইছি, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস, সরি উল্টা হয়ে গেছে, ইনসুলিন। গ্লুকাগন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস।
লাইসিস, এটা ঘটায় হচ্ছে গ্লুকাগন, আর ইনসুলিন ঘটায় হচ্ছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, ইনসুলিন অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে কি করে, সঞ্চয় করে, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। এটা কে করে, এটা হচ্ছে যকৃত, মানে যকৃতের মধ্যে এই গ্লাইকোজেনেসিস কে ঘটায়, এটা ইনসুলিন ঘটায়। আর গ্লুকাগন কি করে, গ্লুকাগন হচ্ছে যখন রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় তখন সেই অতিরিক্ত সঞ্চিত যে গ্লাইকোজেনটা আছে সেই গ্লাইকোজেনকে ভাঙে। কি, কোন প্রক্রিয়ায়, এই গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া ভাঙে, এবং ভেঙে কি করে, এটারে তোমার রক্তে গ্লুকোজের মাত্রাটা ঠিক রাখে বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, অ্যাম্পুলা অফ ভ্যাটার পৌষ্টিক নালীর কোন অংশ উন্মুক্ত হয়, ইলিয়াম, জেজুনাম, ডিউডেনাম নাকি কোলন? কোন অংশ উন্মুক্ত হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার, এটা পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়? অ্যাম্পুলা অফ ভ্যাটার পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়? অ্যাম্পুলা অফ ভ্যাটার পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়? এটা কেউ বলতে পারবা? অ্যাম্পুলা অফ ভ্যাটার পৌষ্টিক নালীর কোন অংশ থেকে কোন অংশে উন্মুক্ত হয়? 50 নম্বর প্রশ্ন, অ্যাম্পুলা অফ ভ্যাটার পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়ে থাকে? অ্যাম্পুলা অফ ভ্যাটার পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়? এটা হচ্ছে ইলিয়াম, জেজুনাম, ডিউডেনাম নাকি কোলন, কোনটায়? এই যে ডিউডেনাম যেটা আছে, এই ডিউডেনামে উন্মুক্ত হয়। ঠিক আছে, অ্যাম্পুলা অফ ভ্যাটার অভিন্ন যকৃৎ নালী, অর্থাৎ অগ্নাশয় নালী, পিত্তনালী এবং অভিন্ন যকৃৎ নালী এরা মিলিত হয়ে কি করে, অভিন্ন যকৃৎ নালী গঠন করে, যেটা অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে কোথায় উন্মুক্ত হয়? ডিউডেনামে উন্মুক্ত হয়, ক্ষুদ্রান্তের ডিউডেনামে। আচ্ছা দেখো, সাক্কাস এন্টেরিকাস এটা কি? অন্ত্র থেকে নিঃসৃত রস, অন্ত্রে উন্মুক্ত অগ্নাশয় নালী, অন্ত্রে পাচিত খাদ্য, অন্ত্র পাকস্থলীর সংযোগস্থল। এই সাক্কাস এন্টেরিকাস এটা কি? এই সাক্কাস এন্টেরিকাস এই জিনিসটা কি? এই সাক্কাস এন্টেরিকাস হচ্ছে তোমার অন্ত্র যা আছে আমাদের, এই অন্ত্রের যে প্রাচীর আছে, প্রাচীরের যে মিউকোসা স্তর আছে, এই মিউকোসা স্তরের মধ্যে তোমার কি করে, এক ধরনের পরিপাককারী এনজাইম খরিত হয়। সেই এনজাইম গুলারই আমরা কি বলি? সাক্কাস এন্টেরিকাস। অর্থাৎ অন্ত্র থেকে নিঃসৃত যে রস আছে, এই অন্ত্র থেকে নিঃসৃত রসকে বলি আমরা কি? সাক্কাস এন্টেরিকাস। ঠিক আছে, সাক্কাস এন্টেরিকাস। আচ্ছা, অন্ত্রপ্রাচীরের প্যানেত কোষ, প্যানেত কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? লাইসোজাইম, মিউকাস, হরমোন নাকি পেপসিনোজেন? লাইসোজাইম, মিউকাস, হরমোন নাকি পেপসিনোজেন? এই প্যানেত কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? মাথায় রাখবা যে প্যানেত কোষ যেটা আছে এটা কি করে, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান নিঃসরণ করে। কি করে? অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান নিঃসরণ করে। অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান নিঃসরণ করে। নিঃসরণ করে। ঠিক আছে, এই অন্ত্রপ্রাচীর কোষ, প্যানেত কোষ কি করে? অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান নিঃসরণ করে। এখন লাইসোজাইম, মিউকাস, হরমোন নাকি পেপসিনোজেন, কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান? দেখো নিচের কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, দেখি কেউ বলতে পারো কিনা, নিচের কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাফিদ সঠিক হয়েছে, এটা লাইসোজাইম। ঠিক আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, অর্থাৎ যেটা ব্যাকটেরিয়া প্রতিরোধী, সেটা কি? অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এই অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান কে নিঃসরণ করে বলতো? এটা হচ্ছে তোমার এই অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান বলতে এটা লাইসোজাইমকে বুঝাইছে। এই লাইসোজাইম কেই করে? এই প্যানেত কোষ, অর্থাৎ প্যানেত কোষ যেটা আছে এখান থেকে নিশ্চিত হয় কোনটা? এই লাইসোজাইম। আচ্ছা, প্যানেত কোষ এটা কোনটা? তোমার আন্তরিক গ্রন্থি যা আছে, নরমালি যদি বলি আন্তরিক গ্রন্থির যে কোষগুলো আছে, আন্তরিক গ্রন্থির যে কোষগুলো দ্বারা গঠিত, এইগুলা হচ্ছে এই কোষগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার কি? এই প্যানেত কোষ। আন্তরিক গ্রন্থি কি কোষ দ্বারা গঠিত? আন্তরিক গ্রন্থি কোষ দ্বারা গঠিত যেটা, সেটা মাথায় রাখবা তুমি। ব্রুনাইয়ের ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল, ব্রুনাইয়ের ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল, অর্থাৎ তোমার ব্রুনাই দ্বারা বুঝবা ব্রুনারের গ্রন্থি, তারপরে ব্রাশ ফায়ার, ব্রাশ বর্ডার কোষ, বা যেটার আরেকটা নাম কি? গবলেট কোষ, সরি ব্রাশ বর্ডার কোষ, যেটা আরেকটা নাম হচ্ছে শোষণক্ষম কোষ। ঠিক আছে, ব্রাশ ফায়ারে আর্লিতে হচ্ছে আর্জেন্টাফিন কোষ, লিতে হচ্ছে লিভার কুনের গ্রন্থি, আর যদি বলি যে প্রাণ হচ্ছে প্যানেত কোষ, আর গেলোতে হচ্ছে গবলেট কোষ। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই 6 ধরনের কোষ নিয়ে কি অন্ত্রপ্রাচীর গঠিত, এবং এই অন্ত্রপ্রাচীরের
যে প্যানেট কোষ আছে সেটা কি করে, এই অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান নিঃসরণ করে, অর্থাৎ তোমার আন্তরিক রসে লাইসোজাইম এনজাইমটা থাকে। কোনটি পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়? কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, প্যানক্রিয়াজাইমিন নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? কোনটি পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়? এই যে সিক্রেটিন যেটা আছে, এই সিক্রেটিন হচ্ছে তোমার কি করে, এইটা সিক্রেটিন যেটা আছে, এই সিক্রেটিন হচ্ছে তোমার গ্যাস্ট্রিক জুস, পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়। ঠিক আছে, সিক্রেটিন কোথা থেকে ক্ষরিত হয়? সিক্রেটিন হচ্ছে ডিউডেনাম থেকে ক্ষরিত হয়, ডিউডেনাম থেকে ক্ষরিত হয়। এবং সিক্রেটিন সম্বন্ধে একটা আরেকটা ইনফরমেশন মাথায় রাখবা, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন সিক্রেটিন কি সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন, এই জিনিসটুকু মাথায় রাখবা। চলো পরবর্তীটায় যাই। পরিপাকে সাহায্যকারী হরমোন কোনটি? ইনসুলিন, গ্লুকাগন, প্রোল্যাকটিন নাকি সিক্রেটিন? পরিপাকে সাহায্যকারী হরমোন কোনটি? দেখো ভাইয়ারা, তোমাদেরকে একটা কথা বলি, ইনসুলিন গ্লুকাগন যেটা করছে সেটা কিন্তু পরিপাক ঘটায় নাই, ওরা হচ্ছে বিভিন্ন ফিজিওলজিক্যাল ফেনোমেনন ঘটাইছে, যেটা হচ্ছে তোমার কি গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, এই যে এই টাইপের যে কাজগুলো, এইগুলার সাথে রিলেটেড হচ্ছে ইনসুলিন গ্লুকাগন। বাট ওইগুলা পরিপাক না, ওইগুলো হচ্ছে সঞ্চয় ভূমিকা বা বিপাকীয় ভূমিকা। ঠিক আছে, এখন যদি বলি যে পরিপাক যেটা করে, একদম খাদ্য বস্তুটাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে রূপান্তরিত করে, সেটা হচ্ছে পরিপাক, এইটা করে হচ্ছে সিক্রেটিন। ঠিক আছে, তার মানে পরিপাকে সাহায্যকারী হরমোন কোনটা? সিক্রেটিন। কেউ আবার এই ইনসুলিন গ্লুকাগন দিও না। ঠিক আছে, ইনসুলিন গ্লুকাগন কিন্তু তোমার পরিপাকে সাহায্যকারী হরমোন না, পরিপাকে সাহায্যকারী হরমোন হচ্ছে সিক্রেটিন। অনেকে ইনসুলিন ও গ্লুকাগন ভাবতে পারো, বাট ইনসুলিন ও গ্লুকাগন না, পরিপাকে সাহায্যকারী হরমোন হচ্ছে সিক্রেটিন। ঠিক আছে, কোনটি অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয়? এই অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয় কোনটা? এন্টেরোক্রাইনিন, কোলেসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। কোনটা অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয়? অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয় কোনটা? দেখো, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, অর্থাৎ পিপি সেল থেকে যেটা উৎপন্ন হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওইটা কি করে তোমার আলফা কোষ, বিটা কোষ, এই যে সরি, ওইটা হচ্ছে তোমার কি অগ্নাশয় রস যে আছে, বিভিন্ন অগ্নাশয় থেকে যে ক্ষরিত যে বিভিন্ন এনজাইম যা আছে, এই এনজাইম গুলার যদি মাত্রা শরীরে সঠিক পরিমাণে থাকে, তখন নতুন করে আর এনজাইম ক্ষরণ হইতে হবে না, তখন ওই নতুন করে যেন এনজাইম ক্ষরণ না হয় সেই কাজকে নির্দেশ প্রদান করে কে? সেটা নিয়ন্ত্রণ করে এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। অর্থাৎ এনজাইম কতটুকু ক্ষরিত হবে কতটুকু হবে না, এটা নিয়ন্ত্রণ করে কে? এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। অগ্নাশয় থেকে নিঃসৃত এটা, এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এটা কোত্থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়ের যে পিপি সেল আছে, এই পিপি সেল হরমোন হচ্ছে এনজাইমের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এই পিপি সেলের মধ্যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড উৎপন্ন হয়। এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তোমার কি করে? ওই অগ্নাশয় রস যে ক্ষরিত হয়, ওই অগ্নাশয় রস ক্ষরণের মধ্যে কি কাজ করে বলতো? ওই অগ্নাশয় রস ক্ষরণটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অগ্নাশয় রসটা ক্ষরণে বাধা দেয় যেন অতিরিক্ত ক্ষরিত না হইতে পারে। আনসার কোনটা? আনসার হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, তাহমিনা আক্তার শাম্মী, ওই মাঝখানে উদাও ছিল, এখন আবার আসছে। আচ্ছা, মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার ভূমিকা কি? ইনসুলিন তৈরি, ভিটামিন বি কমপ্লেক্স তৈরি, ভিটামিন ডি তৈরি, রক্তের টক্সিন অপসারণ, কোনটা? তুমি সবাই জানো যে অন্ত্রে বসবাসকারী যে ভিটামিন মানে ব্যাকটেরিয়া গুলো আছে, এন্টেরো ব্যাকটেরিয়া যারা বলি আমরা, এদের কাজ কি? এদের কাজই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করা। ঠিক আছে, এদের কাজ কি? ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করা। আচ্ছা, মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার ভূমিকা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করা। আবার দিছে প্রশ্নটা। আচ্ছা, এখন আমরা দেখব মানবদের ডিউডেনাম মিউকোসা থেকে ক্ষরিত হরমোন কোনটা? ডিউডেনামের মিউকোসা থেকে ক্ষরিত হরমোন কোনটা? আচ্ছা, ডিউডেনাম থেকে ক্ষরিত হরমোন, ডিউডেনাম ডিউডেনাম থেকে ক্ষরিত হরমোন মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, সিড, SEED, সিড। এই সিড মানে কি? বীজ আমরা বলি। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, এই এস তে বুঝবা কি? সিক্রেটিন, সিক্রেটিন। এটা কি? এটা হচ্ছে তোমার এন্টেরোগ্যাস্ট্রন, এন্টেরোগ্যাস্ট্রন। এই ই দ্বারা বুঝবা এন্টেরোক্রাইনিন, এন্টেরোক্রাইনিন। একটা আছে এন্টেরোকাইনিন, আরেকটা আছে এন্টেরোক্রাইনিন। এই এন্টেরোক্রাই যেটা মেয়ে মানুষ যে কান্না করে, ওই ক্রাই। ঠিক আছে, ওই এন্টেরোক্রাইনিন ওইটা কই থেকে নিঃসৃত হয়? ওইটা নিঃসৃত হয় হচ্ছে তোমার ডিউডেনাম থেকে। আর এটা কোনটা? এটা হচ্ছে ডিওক্রাইনিন,
এই 4টা হরমোন তোমার কি হয়, ক্ষুদ্রান্ত থেকে যেসব হরমোন রিলিজ হয়, ক্ষুদ্রান্ত থেকে যেসব হরমোন রিলিজ হয় সেগুলো হচ্ছে গ্যাসেই স্পিড। এইখানে তোমার মাথায় রাখতে হবে ক্ষুদ্রান্ত থেকে রিলিজকৃত যে হরমোনগুলো আছে তাদেরকে আমরা কি বলি, গ্যাসেই স্পিড। এই সংখ্যা দ্বারা মাথায় রাখি, অর্থাৎ গ্যাসেই স্পিড, গ্যাসেই এসপি ট্রিপল ই ডি। ঠিক আছে, এই গ্যাসে কি ক্ষুদ্রান্ত থেকে রিলিজ হয় যেসব হরমোন, ঠিক আছে, কি হয়, ক্ষুদ্রান্ত থেকে রিলিজ হয় যেসব হরমোন, ওদেরকে আমরা কি নাম দিছি, ওদেরকে আমরা বলি গ্যাসেই স্পিড, গ্যাসেই স্পিড। আর ডিউটেনাম থেকে খরিত হরমোন এটা হচ্ছে সিড। এই ডিউটেনাম থেকে যেগুলো খরিত হয় ওইগুলাও কিন্তু তোমার গ্যাস, মানে তোমার কি হয় বলতো, ও সরি, ক্ষুদ্রান্ত থেকে না, এটা হচ্ছে খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন। মাথায় রেখো, খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী, খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন। এখানে কি গ্যাসেই স্পিড, গ্যাসেই কি বুঝবা, গ্যাস্ট্রিন। এসতে কি বুঝবা, এসতে হচ্ছে সিক্রেটিন, আরেকটা কোনটা সোমাটোস্ট্যাটিন। পিতে হচ্ছে প্যানক্রিওজাইমিন, যার আরেকটা নাম কি, এই প্যানক্রিওজাইমিনের আরেকটা নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। আর ই দ্বারা বুঝবা এন্টেরোগ্যাস্ট্রন, এন্টেরোকাইনিন, আরেকটা হচ্ছে এন্টেরোক্রাইনিন, আর ডিতে হচ্ছে ডিওক্রাইনিন। এই খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী যে কয়টা হরমোন আছে এদের মধ্যে আবার এই কয়টা হরমোন, এই 4টা হরমোন তোমার কি থেকে নিঃসৃত হয়, ডিউডেনাম থেকে নিঃসৃত হয়। তার মানে ডিউডেনাম মিউকোসা থেকে খরিত হরমোন কোনটা, এই যে সিক্রেটিন যেটা আছে, এই সিক্রেটিন, এটা হচ্ছে ডিউডেনামের মিউকোসা থেকে নিঃসৃত হরমোন। এই জিনিসগুলো মাথায় রাখবা, কোনটা, এটা হচ্ছে ডিউডেনামের মিউকোসা থেকে নিঃসৃত হরমোন, আর ওইটা হচ্ছে খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন। চলো এরপরে যাই, গবলেট কোষ কোথায় থাকে, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, যকৃৎ নাকি পাকস্থলী, এটা কোথায় থাকে গবলেট কোষ? গবলেট কোষ বৃহদন্ত্রে থাকে নাকি ক্ষুদ্রান্তে থাকে? অনেকের মধ্যে এটা কিন্তু কনফিউশন লেগে যেতে পারে, এটা মাথায় রাখবা, এটা থাকে বৃহদন্ত্রে। গবলেট কোষ কোথায় থাকে, বৃহদন্ত্রে থাকে, ঠিক আছে। গবলেট কোষ কোথায় থাকে, বৃহদন্ত্রে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন যাই, আমরা দেখি এখন, কিটোন বডি উৎপাদন রোধ করে কোন হরমোন, ইনসুলিন, থাইরক্সিন, গ্লুকাগন নাকি সোমাটোস্ট্যাটিন? কিটোন বডি উৎপাদন রোধ করে কোন হরমোন, কিটোন বডি উৎপাদন রোধ করে কোন হরমোন, ইনসুলিন, থাইরক্সিন নাকি গ্লুকাগন, কোনটা দেখি, কেউ বলতে পারো কিনা এটা? কিটোন বডি উৎপাদন রোধ করে কোন হরমোন, কিটোন বডি উৎপাদন রোধ করে কোন হরমোন? এটা কেউ বলতে পারবা? প্রথমে প্রশ্ন আসতে পারে, ভাই কিটোন বডিটা কি? আচ্ছা, কিটোন বডি হচ্ছে মূলত এই যে চর্বি আছে না, চর্বি যা আছে, এই চর্বি ভেঙে, চর্বি ভাঙলে কি উৎপন্ন করে, কিটোন বডি উৎপন্ন করে। চর্বি ভাঙলে কি উৎপন্ন হয়, কিটোন বডি উৎপন্ন হয়। এখন চর্বি ভাঙনটা এটা রোধ করে কে? দেখো, তুমি নর্মালি জানো যে তোমার শরীরে যদি কি হয়, কিটোনটা, চর্বি কিন্তু ভাঙে না, কখন ভাঙে না, যখন ইনসুলিন কাজ করে। ইনসুলিন বরং উল্টা কি করে, যকৃতে গ্লাইকোজেন রূপে অতিরিক্ত গ্লুকোজকে যকৃতের মধ্যে জমায়। চর্বিটা ভাঙে কখন, যখন তোমার রক্তে অতিরিক্ত পরিমাণে, মানে রক্তে একদম গ্লুকোজের মাত্রা কমে যায়, গ্লাইকোজেনটা ভেঙে তোমার কি হয়েছে, সমগ্র গ্লাইকোজেন যকৃত থেকে ভেঙে গেছে, তারপরেও সেটা কি করতেছে না, তারপরেও তোমার শরীরে পর্যাপ্ত শক্তি পূরণ করতে পারতেছে না, তখন তোমার শরীর থেকে চর্বি ভাঙা শুরু হয় বা প্রোটিন ভাঙা শুরু হয়। এই যে চর্বি যে ভাঙতেছে, চর্বি ভাঙতেছে কারণ রক্তে তোমার কি নাই, যকৃতের মধ্যে অতিরিক্ত গ্লাইকোজেন সঞ্চয় নাই। তার মানে তোমার যদি গ্লাইকোজেন সঞ্চয় থাকতো, তার মানে কি তোমার চর্বি ভাঙতো না, তার মানে কিটোন বডি উৎপন্ন হইতো না। তাহলে এই কাজটা কে করে, তোমার চর্বিকে ভাঙতে দেয় না কে, বা তোমার যকৃতে গ্লাইকোজেন সঞ্চয় করে কে, ইনসুলিন করে। যার জন্য ইনসুলিন হচ্ছে তোমার কি করে, এই কিটোন বডি উৎপাদন প্রতিরোধ করে থাকে, ঠিক আছে। ইনসুলিন কি করে, এই কিটোন বডি উৎপাদন প্রতিরোধ করে থাকে। আচ্ছা, সেই সাথে তোমার জাহাঙ্গীরনগরে 24-25 সেশনে আরো কয়েকটা প্রশ্ন আসছিল, সেইগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে যে তোমার কাইলোমাইক্রন যে উৎপন্ন হয়, এই কাইলোমাইক্রন কোন প্রক্রিয়া উৎপন্ন হয়? এই কাইলোমাইক্রন হচ্ছে, কাইলোমাইক্রন যেটা আছে, এই কাইলোমাইক্রনটা কোন প্রক্রিয়া উৎপন্ন হয়? এই কাইলোমাইক্রনটা হচ্ছে তোমার এক্সোসাইটোসিস,
এক্সোসাইটোসিস। ঠিক আছে, এই এক্সোসাইটোসিস প্রক্রিয়া কি ভাইয়া? কোষ থেকে কোনো কিছু বের হয়ে যাওয়া। এই যে কাইলোমাইক্রন যেটা চর্বিটা যা আছে, এই চর্বি বা লসিকাটা যা আছে, লসিকা কোষের ফাঁকে ফাঁকে যে অবস্থান করে, এইখান থেকে বের হয়ে সে কোথায় যায়? সে লিমফ্যাটিক যে নালী আছে, এই লিমফ্যাটিক নালীর মধ্যে চলে যায়। লিমফ্যাটিক নালীর মধ্যে যখন চলে গেছে কোষ থেকে বের হয়ে, তার মানে সেটা কি কোষের বাইরে চলে গেছে। যার জন্য এই কাইলোমাইক্রন কোন প্রক্রিয়া হয়? এটা হচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এই জিনিসগুলোই তোমাদের একটু পড়তে হবে। তো এই ছিল হচ্ছে আজকের আমার আলাপ আলোচনা, 60টা এমসিকিউ। আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেমিস্ট্রি ক্লাসে। কালকে কেমিস্ট্রি তোমাদের যেটা আলোচনা থাকবে সেটা কিন্তু সবাই জানো যে কোন অধ্যায় বলতো? সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেটা অর্থাৎ প্রথম পত্রের 4র্থ অধ্যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।